হার্টের ডিজিজগুলো নিয়ে কথা বলতে থাকি। আসলে হার্ট এর অ্যানাটমি, হার্ট সম্পর্কে টুকটাক নলেজ এটা আমাদের সবারই মোটামুটি আছে, কারণ আমরা ফার্স্ট ইয়ার খুব সুন্দর করে হার্টটা পড়ি। এখন হার্টের ডিজিজগুলো কেমন হইতে পারে এটা আমাদের একটু জানা উচিত। ফার্স্টে আসো যে হার্ট ফেলার হইতে পারে। তো হার্ট যখন ঠিক করে পাম্প করতে পারে না, মানে হার্টের কাছে তো ব্লাড পাম্প করে, এখন ব্লাড ঠিক করে পাম্প করতে পারলো না অ্যাডুকুয়েটলি, তাহলে হার্ট ফেলার হবে। যদি লেফট সাইডের হার্ট এরকম না পারে, লেফট হার্ট ফেলার। রাইট সাইডের হার্ট না পারলে রাইট হার্ট ফেলার। এবং দুই হার্ট ফেলারের ফিচারগুলো একটু আলাদা হয়, তোমরা জানো। যেমন স্পেশালি আমি যদি রাইট হার্ট ফেলারের কথা বলি, এখানে রেস্ট জেভিপি, তারপরে বডিতে ইডিমা হওয়া, অ্যাসাইটিস হওয়া, এই জিনিসগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে রাইট হার্ট ফেলারের ক্ষেত্রে, রাইট? অপরদিকে আমরা যখন বলবো আর যদি পালমোনারি কোনো ডিজিজের কারণে রাইট হার্ট ফেলিওর হয়, সেটা একটা নাম আছে, সেটাকে বলে আমরা কর পালমোনালে, এটাও তোমরা জানো, কর পালমোনালে। হাউএভার, আর লেফট হার্ট ফেলিওর যেটা, এই লেফট হার্ট ফেলিওরের ক্ষেত্রে আহ, বেশ কিছু ফিচার্স আছে, আমরা এগুলা তো পড়ে থাকি, সেগুলো নিয়ে আর নতুন করে আমি তেমন কিছু বলবো না। আহ, এখন আসো যে আমরা যদি বলি যাদের মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়, ওদের কিন্তু লেফট হার্ট ফেলিওর কমপ্লিকেশন হিসেবে হইতে পারে। আমরা পরবর্তীতে আরো জানতে থাকবো এইগুলো জিনিসগুলো নিয়ে। আর কনজেনিটাল যে হার্ট ডিজিজ, সেটা বার্থ থেকেই প্রেজেন্ট এবং বেবি অ্যাবনর্মাল একটা হার্ট নিয়ে জন্মগ্রহণ করছে, এটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ। এর মধ্যে কিছু আছে অ্যাসায়ানোটিককে আমরা লেফট টু রাইট শান্ট বলি, আর সায়ানোটিককে আমরা রাইট টু লেফট শান্ট বলি। এখন এই কথাটা দেখো, এখানে এই জিনিসগুলো অনেকেই বুঝে না, অনেকে কনফিউজ থাকে, বাট আমি একটু সহজ করে তোমাদেরকে বলি যে সায়ানোটিক যে কন্ডিশনটা, এটা মানে কি, মানুষটার মানে বাচ্চাটার সায়ানোসিস থাকবে। এটার মধ্যে একটা ডিজিজের নাম যদি মনে রাখতে হবে, টেট্রালজি অফ ফ্যালট। এখানে নাম কেন টেট্রালজি হয়েছে? কারণ এটা চারটা কম্পোনেন্টস আছে, বুঝছো? টেট্রালজি অফ ফ্যালটের চারটা কম্পোনেন্টস আছে, তো এই জন্য নাম হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট। যেমন ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, তারপর হচ্ছে তোমার পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি, ঠিক আছে, পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট। সো এরকম চারটা হচ্ছে গিয়ে দেখবা যে হচ্ছে আছে, কম্পোনেন্টস আছে, এই জন্য এটাকে টেট্রালজি অফ ফ্যালট বলা হয়। এখন এটার আগে আমি একটা কথা বলি যে নর্মালি ধরো এই যে হার্ট, নর্মালি চিন্তা করো, এখন হার্টের যে রাইট সাইড, আমি ধরলাম ধরো এটা রাইট সাইড, এটা লেফট সাইড, তাহলে এই রাইট সাইডের যে ব্লাড, সেগুলো আমরা জানি পিওর না, কিন্তু রাইট সাইডের ব্লাডগুলো কন্টামিনেটেড, এগুলো লাঙে গিয়ে পিওর হবে। কোনো কারণে রাইট সাইডের ব্লাড লাঙে যায় নাই, ডাইরেক্টলি লেফট সাইডে চলে গেছে, ঠিক আছে? মানে রাইট সাইড থেকে ডাইরেক্টলি লেফট সাইডে গেছে, মাঝের লাঙে যায় নাই, কিন্তু ব্লাড পিউরিফাই হইতে, মানে পিউরিফাই হইতে বলতে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড অক্সিজেন যুক্ত হবে লাঙে যায়, রাইট? এখান দিয়ে লাঙে যায় এবং লাঙে গিয়ে এটা হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড অক্সিজেন যুক্ত হয়ে পরবর্তীতে আবার লেফট অ্যাট্রিয়ামে আসে। বাট এটা হইতে পারে নাই, ডাইরেক্টলি রাইট থেকে লেফটে গেছে, ফলে যেটা হবে যে ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে ব্লাড, সেটা কিন্তু লেফট সাইডে আসছে। এবং এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড লেফট সাইড থেকে তো ডাইরেক্টলি পুরো সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে যাবে। এবং এটা যখন হবে, তখন এই পার্সেন্টারগুলোতে যেহেতু ডিঅক্সিজেনেটেড ব্লাড অনেক বেশি সার্কুলেশনে, ফলে এই পার্সেন্টগুলো কি হবে, সায়ানোসিস হবে। সো শান্ট মানে বুঝতে পারছো তো, মানে রাইট থেকে লেফটে চলে গেছে, ফলে এই পার্সনগুলো সাইনোসিস থাকবে। কিন্তু যদি লেফট সাইডের পিওর ব্লাড রাইট সাইডে চলে আসে, তাহলে কিন্তু আর সাইনোসিস হবে না, কারণ তখন ডিঅক্সিজেন ব্লাড তো থাকবে না। তখন যে ঘটনাটা ঘটবে, যাচ্ছে এখান থেকে ব্লাডগুলা এই সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে পিছনে যাবে এবং প্রেশার একটু বেড়ে যাবে। সো সেই ঘটনাগুলো ঘটতে পারে, যেটার ফলে আমরা বলি যে এখানে লেফট টু রাইট শান্টে বেশ কিছু কন্ডিশন হইতে পারে। এগুলো নিয়ে আমরা ডিটেলসে, অত বেশি ডিটেলসে এখানে জানবো না, এগুলাতে আমরা ভবিষ্যতে জানবো, আমরা পেডিয়াট্রিক্স বা পরবর্তীতে যখন মেডিসিনও পড়বো, তখন আমরা এগুলো নিয়ে একটু ডিটেলসে জানবো। আর কিছু আছে হচ্ছে তোমার অবস্ট্রাকটিভ কিছু লেশন আছে, মানে অবস্ট্রাকশন হয়, কোয়াকেশন অফ আওয়ারটা। কোয়াকেশন মানে তো বুঝো যে খুবই ন্যারোয়িং হয়ে যাওয়া। আচ্ছা, একটু ক্লিনিক্যাল জিনিসে যাই, যে রেডিও ফিমোরাল ডিলে, তোমরা যখন পালস দেখো, রেডিও ফিমোরাল ডিলে নামে একটা টার্ম আছে, কই পাওয়া যায়? কোয়াকেশন অফ আওয়ারটাতে। আর যদি বলে যে রেডিয়াল ডিলে, এটা কই পাওয়া যায়? যে দুই পাশে রেডিয়াল পালস তুমি একসাথে পাচ্ছ না, আওরটিক ডিসেকশন, মনে রাখবে। এটা অনেক সময় ভাইভাতে ধরে, ভাইভাতে বলতে ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলোতে ধরে, তোমরা যখন ফাইনাল ইয়ারে যাবা বা ফোর্থ ইয়ার ইভেন ওয়ার্ড ফাইনালে ধরতে পারে। আচ্ছা, তারপরে পালমোনারি স্টেনোসিস, অ্যাট্রেসিয়া, অ্যাওরটিক স্টেনোসিস। আচ্ছা, স্টেনোসিস মানে তো বুঝো যে পালমোনারি যে ভালভ আছে বা আউটিক যে ভালভগুলো আছে, সেমিনুলার কপাটিকা বা ভালভগুলা, এগুলা ন্যারো হয়ে যায়, ফলে ব্লাড ফ্লো ঠিকঠাক করে হইতে পারবে না। আচ্ছা, এখন আসি ইসকেমিক হার্ট ডিজিজ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্যাথোলজির পার্সপেক্টিভে। তো ইসকেমিক হার্ট ডিজিজ মানে হচ্ছে ব্লাড সাপ্লাই হার্টের মাসেলগুলো ঠিক করে পাচ্ছে না। হার্ট পুরো বডিতে ব্লাড সাপ্লাই দিচ্ছে, বাট হার্টের নিজেরও তো ব্লাড সাপ্লাই দরকার আছে, করোনারি আর্টারি দ্বারা ব্লাড সাপ্লাই পায়। এখন যদি এটা না পায়, কেন পাবে না? কারণ এই জায়গায় এই করোনারি আর্টারি ব্লক হয়ে যেতে পারে, কি দ্বারা? কোনো একটা থ্রম্বাস দ্বারা, বা কোনো একটা ধরো অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণে থ্রোম্বোসিস হয়ে আলটিমেটলি এরকম হইতে পারে। তো যদি এই যে একটা করোনারি আর্টারি, এটা যদি পার্শিয়ালি ব্লক হয়, সেটাকে আমরা বলবো অ্যানজাইনা।
বাট যদি কমপ্লিটলি ব্লক হয়ে যায় সেটাকে বলবো আমি মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট অ্যাটাক বা এমআই। এখন ধরো এই যে আর্টারিটা ব্লক হয়েছে পার্শিয়ালি এবং অত বেশি না, তাহলে এটাকে বলি আমি স্টেবল অ্যানজাইনা। যদি এরা পুরাপুরি ব্লক মানে অলমোস্ট মানে অনেক বেশি ব্লক হয়েছে বাট পুরোপুরি এখনো হয়নি, তাহলে সেটাকে আমি বলবো আনস্টেবল অ্যানজাইনা। তার মানে কি আনস্টেবল অ্যানজাইনা পরবর্তীতে এমআই হওয়ার চান্স থাকে, আনস্টেবল অ্যানজাইনাটা ডেঞ্জারাস স্টেবল থেকে। এবং আরেকটা আরেকটা অ্যানজাইনা আছে যেটাকে আমরা বলি প্রিন্স মেটাল অ্যানজাইনা। প্রিন্স মেটাল অ্যানজাইনা এটা মানে কি জানো? এটা মানে যে একটা ভেসেল ধরো, এই ভেসেলটা হুটহাট ভেসেলটা এরকম কন্ট্রাকশন করে যায়, হুটহাট কন্ট্রাকশন করে যায়, ফলে ভেসেলটার মাঝে জায়গা কমে যায়, ব্লাড ফ্লো ঠিক করে হইতে পারে না। এটাকে বলা হয় প্রিন্স মেটাল অ্যানজাইনা। এই কথাগুলো একটু মনে রাখবা। তারপরে ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ হইতে পারে। অ্যারিথমিয়ার ফলে সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে যেতে পারে একটা মানুষের, এবং এখানে মানে হার্টের রিদম ঠিক নাই, হইতে পারে ট্র্যাকি অ্যারিথমিয়া, হইতে পারে ব্রাদি অ্যারিথমিয়া। ধরো হার্ট রেট 250, এটা এক ধরনের অ্যারিথমিয়া। বা আমি ধরলাম হার্ট রেট ধরো 40, এটা এক ধরনের অ্যারিথমিয়া। এবং 250 এই আমরা বলি যে অ্যারিথমিয়ার মধ্যে ঠিক অ্যারিথমিয়ার মধ্যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তারপর হচ্ছে তোমার সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া, ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, এরকম বিভিন্ন কিছু আছে। আর অনেক বেশি হার্ট রেট কমে যাওয়া, ব্র্যাডিকার্ডিয়া হওয়া, এটা যে ক্ষেত্রে হয় সেটাকে বলি আমরা হার্ট ব্লক। স্পেশালি আমরা যখন দেখবো কমপ্লিট হার্ট ব্লক, এই জায়গায় দেখবা প্রচুর হার্ট রেট কমে যায়, ঠিক আছে, ব্র্যাডিকার্ডিয়া থাকে। এখন আসো যে এই যে এর মধ্যে সব থেকে ডেঞ্জারাস কোনটা জানো? ভেন্টিকুলার টেকিকার্ডিয়া। এটা খুবই ডেঞ্জারাস। আচ্ছা, এখন আসো যে আমরা হাইপারটেনসিভ হার্ট ডিজিজ নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এই অ্যারিথমিয়ার মধ্যে ফাস্ট হার্ট রেট, স্লো হার্ট রেট এবং ইরেগুলার হার্ট রেট এগুলো হইতে পারে, মানে হার্টবিট আর কি, সরি। হাইপারটেনসিভ হার্ট ডিজিজ মানে হাই ব্লাড প্রেশারের কারণে হার্ট ড্যামেজ হচ্ছে, সেটা সিস্টেমিক হাইপারটেনশন বা পালমোনারি হাইপারটেনশন হইতে পারে। ভালভুলার হার্ট ডিজিজ মানে হার্টের ভালভগুলো ড্যামেজ হয়েছে, সেটা মাইকাল স্টেনোসিস। আচ্ছা, ধরো এই যে একটা ভালভ, এখন এই ভালভটা অনেক বেশি স্টেনোস হয়ে গেছে, যে কারণে ব্লাড ফ্লো হইতে পারতেছে না। এবং ভালভগুলো জানো যে ওয়ান ওয়ে ব্লাড ফ্লো মেনটেন করে। এখন ধরো ব্লাড কোনোভাবে এখানে আসছে, এখন আসার পরে এরা কি করতেছে, এই ভালভের ড্যামেজের কারণে এরা আবার ব্লাড ফ্লো, আমরা জানি নর্মালি এরা অন ওয়ে মানে এক জায়গায় এখান থেকে এখানে আসছে, এরা কিন্তু কখনোই ব্যাক ফ্লো করবে না। বাট ভালভে যদি প্রবলেম থাকে এরা ব্যাকফ্লো করতে পারে। তো এই যে ব্যাকফ্লো করে, যে ধরো লেফট ভেন্টিকুলার আসছে, পরবর্তীতে আবার লেফট অ্যাট্রিয়ামে চলে যাচ্ছে, তো এটা নর্মালি কখনোই করার কথা না। বাট করতে পারে কখন? যখন রিগার্জিটেশন থাকবে, যেমন ধরো মাইটাল রিগার্জিটেশন যখন থাকবে, তার মানে স্টোনসিস রিগার্জিটেশন, এগুলো ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে। তারপরে রিউমেটিক ফিভার, রিউমেটিক হার্ট ডিজিজ হতে পারে ফিভার থেকে, হ্যাঁ। তারপরে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ভেজিটেটিভ হার্ট ডিজিজ নামে একটা টার্ম আছে যেটা আমরা লাস্টের দিকে পড়বো। আচ্ছা, তা বাদে কার্ডিওমায়োপ্যাথি হইতে পারে। কার্ডিওমায়োপ্যাথি মানে মানে হার্টের মাসেলগুলো ভেরি থিক হয়ে যায়, উইক হয়ে যায় এবং স্টিফ বা একটু শক্ত হয়ে যায়। এটার বিভিন্ন টাইপস আছে, যেমন ধরো ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, তারপর হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এই টার্মগুলো বেশ কমন। অ্যারিথমোজেনিক কার্ডিওমায়োপ্যাথি। আচ্ছা, এই যে কার্ডিওমায়োপ্যাথির কথা বললাম, এইগুলার কারণে সাডেন কার্ডিয়াক ডেথ হইতে পারে, বুঝছো? সাডেন কার্ডিয়াক ডেথ হইতে পারে। আবার কার্ডিওমায়োপ্যাথির কারণে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হইতে পারে, অ্যারিথমিয়া হইতে পারে, অনেক কিছুই করতে পারে এরা। সাডেন কার্ডিয়াক ডেথ মানে হুটহাট হার্ট প্রবলেম হয়ে মারা গেছে। পেরিকার্ডিয়াল ডিজিজের মধ্যে পেরিকার্ডাইটিস। আচ্ছা, পেরিকার্ডাইটিস মানে পেরিকার্ডিয়ামে ইনফেকশন, যেমন প্লুরাল মানে ইনফ্লামেশন, সরি। আর যদি প্লুরাল ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলি প্লুরাইটিস বা প্লুরিসি বলা হয়, প্লুরিসি। পেরিকার্ডিয়াম হলে পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস হলে পেরিকার্ডিয়াল ইফিউশন পাওয়া যেতে পারে, বা পেরিকার্ডিয়াল স্পেস যেটা থাকে প্যারিটাল ভিসেরাল পেরিকার্ডিয়ামের মাঝে, এই জায়গায় কিন্তু ব্লাড জমতে পারে, তো এটাকে বলা হয় হেমোপেরিকার্ডিয়াম। আর পেরিকার্ডাইটিস হলে পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে। আমরা যদি স্টেথোস্কোপ দিয়ে ধরি তাহলে পেরিকার্ডিয়াল রাব পাইতে পারি, পেরিকার্ডিয়াল রাব। সো পেরিকার্ডিয়াল রাব এখানে পাওয়া যাইতে পারে। হার্টে কি টিউমার হইতে পারে? মনে রাখবা, এটা একদিন আমাকে ভাইভাতে ধরছিল, আমার মনে আছে। স্যার ধরছিল হচ্ছে যে হার্টের একটা টিউমারের নাম বলো, হ্যাঁ। তো তোমাকে ধরো হুটহাট বললো হার্টের একটা টিউমারের নাম বলো, তুমি তো আকাশ থেকে পড়বা, কি রে হার্টের আবার টিউমার হয়? আনসার হচ্ছে যে হার্টে কিন্তু তেমন একটা টিউমার কমন না, বুঝছো? হার্টে ইউজুয়ালি টিউমার হয় না। বাট একটা টিউমারের নাম যদি বলতে হয়, এইটা বলবা, মাইক্সোমা বা মিক্সোমা। হ্যাঁ, মিক্সোমা এটা হচ্ছে মোস্ট কমন প্রাইমারি টিউমার অফ দ্য অ্যাডাল্ট হার্ট, এবং তারপরে ফাইব্রোমা, লাইপোমা বা অন্য কিছু হইতে পারে, বাট মিক্সোমা এটা শুনতে চাই। আর ম্যালিগন্যান্টে সার্কোমা হইতে পারে, যেহেতু ব্লাড ভেসেল বিষয় দিয়ে থাকে, ফলে সার্কোমা বা এনজিওসার্কোমা এগুলো হইতে পারে, বাট মেইনলি মিক্সোমা। আর হার্টে যদি মেটাস্টেসিস হয়ে আসে বা সেকেন্ডারি যে ক্যান্সার, সেটা হচ্ছে তো লাং থেকে বা ব্রেস্ট থেকে আসতে পারে, বা মেলানোমা, লিউকেমিয়া বা লিম্ফোমা থেকে আসা পসিবল। প্রাইমারি টিউমার মধ্যে মিক্সোমাটা মনে রাখবা। আচ্ছা, তো এতটুকু যদি মনে রাখো, তারপরে চলে যাও যে হার্ট অ্যাকচুয়ালি কার্ডিওভাস্কুলার ডিসফাংশন কিভাবে হইতে পারে। একটা পাম্প ফেলর হইতে পারে, অথবা অবস্ট্রাকশন বা রিগার্জিটেশন বা শান্টিং হয়েছে, বা কন্ডাকশনে প্রবলেম, ফলে অ্যারিথমিয়া হবে, রাপচার হয়ে যাইতে পারে, হার্ট ওয়াল আর মেজর ভ্যাসেল টিয়ার হয়ে যাইতে পারে। আচ্ছা, এখন আসো যে
আমাদের চেস্ট পেনের কি কি কারণ থাকতে পারে এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা, আমি তেমন কিছু বলবো না এখানে। কার্ডিয়াক কিছু কারণ থাকতে পারে, অ্যাংজাইটি থাকতে পারে, অ্যাংজাইটির কারণে আমরা বলি সাইকোজেনিক চেস্ট পেইন হইতে পারে, বুঝছো? আচ্ছা, তা বাদে হার্টের কিছু কারণ থাকতে পারে, আউটিক কিছু কারণ থাকতে পারে। আর মানে পেইন, এখানে পেইনগুলো সাডেন সিভিয়ার হবে, এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট কার্ডিয়াক রিজনই হয়। আর তার বাদে ইসোফিজিয়াল কারণেও কিন্তু হইতে পারে, যেমন ইসোফেজাইটিসে হার্ট বার্ন হয়, হার্ট বার্ন মানে স্টার্নামের পিছনে ব্যথা হয়, ওইটাও মনে হইতে পারে হয়তো বা চেস্ট পেইন এবং হার্টের ব্যথা মনে হইতে পারে। ম্যালোরোয়েস সিনড্রোম যেটা, এটা তোমরা জানো যে ইসোফেগাসের লোয়ার পার্টে একটা লঙ্গিটিউডিনাল টিয়ার তৈরি হয়, যাদের অনেক বেশি ভমিটিং হয় তাদের এরকম হইতে পারে। তারপরে পালমোনারি ইম্বুলিজম, এটা খুব ইম্পর্টেন্ট, পালমোনারি ইম্বুলিজমের ফলেও চেস্ট পেইন কিন্তু হইতে পারে। এবং লাঙের যে ভেসেলস আছে, পালমোনারি আর্টারি বা পালমোনারি ট্রাঙ্ক, ওই জায়গায় একটা থ্রম্বাস দ্বারা বা ব্লাড ক্লট দ্বারা ব্লক হয়ে যায়। মিডিয়াস্টিনাল ম্যালিগনেন্সি যদি হয় তাহলে সেক্ষেত্রেও হইতে পারে চেস্ট পেইন। পেরিফেরাল কিছু কজ আছে, এগুলো সেন্ট্রাল কজ। পেরিফেরাল কজের মধ্যে লাং এর কারণে, মেইনলি লাঙের কারণে বলতে পালমোনারি ইনফেকশন, নিউমোনিয়া, নিউমোথোরাক্স, ম্যালিগনেন্সি, টিউবারকুলোসিস, এই সব কিছুর কারণেই ব্যথা হইতে পারে। সেন্ট্রাল মানে আমরা বুঝলাম, আসলে পালমোনারি ইম্বোলাসটাও এখানে আনা যায়। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলি, পালমোনারি ইম্বোলাস ইউজুয়ালি সেন্ট্রাল চেস্ট পেইন হয়, মানে এখানে সেন্ট্রাল বলতে মিলে আমরা সেন্ট্রাল চেস্ট পেইন বুঝতেছি। আর পেরিফেরাল মানে মানে বুকের মাঝখানে না, আশেপাশ দিয়ে একটু। তো এই কথাগুলো এখানে আসছে। ইউজুয়ালি পালমোনারি ইম্বোলিজমও একটু পেরিফেরাল পেইনই হয়, সেন্ট্রাল তেমন একটা না। আচ্ছা, এবার আসলে মাস্কুলোস্কেলেটাল পেইন, মানে অস্টিও আর্থ্রাইটিসে যদি মানে ওই বুকের যে তো বোনস আছে রাইট, রিপস আছে, so ওই জায়গায় যদি অস্টিও আর্থ্রাইটিস হয়, রিবে ফ্র্যাকচার হয়, বা কোস্টোকন্ডাইটিস হয়, কোস্টোকন্ডাইটিসকে টিজি সিনড্রোমও বলা হয়। সেই জিনিসগুলো একটু দেখতে পারো, বা আরও কী কী কারণ আছে একটু দেখে নিবা। এরপর আসো কনজিনিটাল হার্ট ডিজিজ। তাহলে কনজিনিটাল হার্ট ডিজিজে আমরা বলছি অলরেডি শান্টিং হইতে পারে, রাইট টু লেফট শান্ট। রাইট টু লেফট শান্ট হইলে সায়ানোটিক, আর লেফট টু রাইট শান্ট সায়ানোটিক না, অ্যাসায়ানোটিক। তো যদি রাইট টু লেফট শান্ট হয় তাহলে এই পেশেন্টের টেট্রালজি অফ ফ্যালোরটা মনে রাখবে। তারপরে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস, তারপর হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, অ্যানোমালাস টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশন, মানে এরকম যদি হয়, এবং এই টি দিয়ে, হ্যাঁ টি দিয়ে আমরা সবগুলো খুব ভালো করে মনে রাখি, এই পারসিস্টেন্ট বাদ দাও, এই টি দিয়ে আমরা পাঁচটার নাম মনে রাখতে পারি। আচ্ছা, এখানে সাইনোসিস থাকবে, এবং আমরা বলি যে ক্লাবিং থাকে। হ্যাঁ, সাইনোটিক হার্ট ডিজিজের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ফিঙ্গার ক্লাবিং থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এই পেশেন্টের পলিসাইথিমিয়াও কিন্তু হইতে পারে, এবং ক্লাবিং হচ্ছে ফিঙ্গারসে, টোসে, এই সকল জায়গায় পাওয়া যায়। এটা একটু জানলাম লেফট টু রাইট শান্টের ক্ষেত্রে। আচ্ছা, লেফট টু রাইট শান্ট মনে রাখবা, এইগুলো এখানে সায়ানোসিস থাকে না লেফট টু রাইট শান্টে, বাট এরা সায়ানোটিক হইতে পারে, অর্থাৎ লেফট টু রাইট শান্ট থেকে এরা সায়ানোটিক হার্ট ডিজিজ করতে পারে। কখন? ইসেন মিঙ্গার সিনড্রোম একটা টার্ম আছে, হ্যাঁ, এটা পিডিয়াট্রিক্সের স্যারদের ফেভারিট কোশ্চেন, পিডিয়াট্রিক্সের স্যারদের ফেভারিট কোশ্চেন, যে এসিয়ান মিঙ্গার সিনড্রোম এমন একটা কন্ডিশন যেখানে রাইট টু লেফট শান্ট লেফট টু মানে সরি লেফট টু রাইট শান্ট রাইট টু লেফট শান্টের মতো হইতে পারে। আচ্ছা, এটা একটু জানলাম। আর তার বাদে অবস্ট্রাকটিভ কিছু ডিজিজের কথা বলা হয়েছে। টেট্রালজি ফ্যালোটে বললাম না, 4টা কম্পোনেন্টস আছে, ভিএসডি, তারপর হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, পালমোনারি স্টেনোসিস। এখানে এখানে আমরা বলি যে টেট স্পেল বা সায়ানোটিক স্পেল পাওয়া যায়, মানে অনেক বেশি সায়ানোসিস হয় বাচ্চাটার। এবং এখানে মনে রাখবার টেট্রালজি ফ্যালোটে বাচ্চাটা যদি নি চেস্ট পজিশন বা আমরা বলি স্কোয়াটিং পজিশন, টয়লেট করতে বসার সময় যে পজিশন করা হয় ওরকম পজিশনে বসলে বাচ্চা কমফোর্ট পায়, কারণ তখন পেরিফেরাল যে ভাস্কুলার রেজিস্ট্যান্স ওইটার সাথে ইন্টারফেয়ার করে এটা করতে পারে। হাওয়েভার মনে রাখবা যে এই যে আমাদের ওভারঅল ফ্যালোট টেট্রালজি বা টেট্রালজি অফ ফ্যালোট, এটাতে আমরা একটা প্রোপানোলল নামে একটা ড্রাগ আছে, ওইটা ইউজ করি। হ্যাঁ, এটা আলটিমেটলি আমাদের পালমোনারি স্টেনোসিসের জন্য কিছুটা হেল্পফুল হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রোপানোলল আর পালমোনারি স্টেনোসিসটা সব থেকে ডেঞ্জারাস একটা জিনিস আমাদের এটার জন্য। আচ্ছা, বাকি জিনিসগুলো এখানে একটু দেখতে পারো। আর এখানে মেইনলি আমরা মানে ট্রিটমেন্টে কি কিছু ড্রাগ দিতে পারি, অক্সিজেন, তারপরে 100% অক্সিজেন, মরফিন, তারপর হচ্ছে প্রোপানোলল, এই ড্রাগগুলো তো দেওয়া যায়। নিচেস্ট পজিশন এগুলো করা যায়। আলটিমেটলি আমাদের একটা ব্লালক টাসিক শান্ট, হ্যাঁ, ব্লালক টাসিক শান্ট নামে একটা মানে দেখো আলটিমেট অপশন হচ্ছে কারেক্টিভ সার্জারি, টোটাল কারেক্টিভ সার্জারি। বাট এই কারেক্টিভ সার্জারি করার আগে আমরা প্রিলিমিনারি একটা ব্লালক টাসিক শান্ট নামে একটা শান্টিং করতে পারি, ঠিক আছে? অ্যালপ্রোস্টাডিল নামে একটা ড্রাগ আছে, যেটাও এখানে দেওয়া যেতে পারে। আচ্ছা, এখন আসো হার্ট ফেলিওর নিয়ে একটু কথা বলি। হার্ট ফেলিওর নিয়ে একটু কথা বলবো। আরেকটা কম্পোনেন্ট কি, 4টা কম্পোনেন্ট, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, পালমোনারি স্টেনোসিস, ভিএসডি, আরেকটা হচ্ছে ওভার রাইডিং অফ আউটা। হ্যাঁ, আচ্ছা, এখন আসো যে আমরা
কেন বেবি ব্লু হয়? কারণ পালমোনারি স্টোনোসিসের কারণে ব্লাড ফ্লো কমে যায় এবং ব্লাড অক্সিজেনেটেড তেমন একটা হইতে পারে না। এই জন্য আসলে মেইনলি সায়ানোসিস ডেভেলপ করে। সায়ানোসিস, ক্লাবিং, পলিসাইথিমিয়া, ডিসনিয়া, স্কোয়াটিং এপিসোড এগুলো হতে পারে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলি, এই টেট্রালজিয়া ফেলো যাদের থাকে এদের স্ট্রোক হতে পারে, এদের স্ট্রোক হওয়ার চান্স বেশি, বা ব্রেন অ্যাবসেস, সেরিব্রাল অ্যাবসেস এগুলো হওয়ার চান্স বেশি। এবং আমরা যদি এক্স রে করি তাহলে এখানে বুট শেপড হার্ট পাই। বুট শেপড হার্ট, এটা একটু মনে রাখতে পারো। কারণ কি? কারণ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি অনেক বেশি থাকে ফলে বুট শেপড হার্ট পাওয়া যায়। মোটামুটি এখান থেকে এতটুকু ইনফো আমরা জানবো। আর এখন আসলে আমরা হার্ট ফেলারে চলে যাবো। তাহলে হার্ট ফেলার যে জায়গাটা, এটাতে মনে রাখবা হার্ট প্রপারলি ব্লাড পাম্প করতে পারতেছে না, এটার মেটাবলিক নিডস পূরণ করার জন্য, মানে এটার বলতে পুরো বডির টিস্যুগুলোর যে নিডস সেটা পূরণ করার জন্য এটা হচ্ছে মেইনলি হার্ট ফেলারের কাহিনী। এবং হার্ট ফেলার নিয়ে আমরা ড্রাগস ইউজ ইন হার্ট ফেলার এটা আমরা পড়ে আসছি, এবং এগুলা তো আমরা জানি। আচ্ছা, কার্ডিয়াক হাইপারট্রফি মানে কি? মানে হচ্ছে যদি হার্ট সাইজে, মানে হার্টের যে মাসেলগুলো থাকে, মাসেল সেলগুলো, ওইগুলো যদি ইন্ডিভিজুয়ালি সাইজে বাড়ে, তাহলে সাইজে বাড়লে সেটাকে আমরা কার্ডিয়াক হাইপারট্রফি বলি। নাম্বারে কিন্তু না, হার্ট মাসেল অনেক বেশি থিক হয়ে যায়। এবং হার্টের আমরা জানি হাই ব্লাড প্রেশার বা ভালভের ডিজিজ বা হার্ট অ্যাটাক যদি থাকে তাহলে হার্টে অনেক বেশি কাজ করতে হয়, কাজ করতে গিয়ে হাইপারট্রফি হয়ে যাবে। ইনিশিয়ালি হাইপারট্রফি গুড, এটা হার্ট পাম্প স্ট্রংলি করতে হেল্প করবে, বাট যখন এটা কন্টিনিউসলি হাইপারট্রফি হবে তখন থিক মাসেলের বেশি অক্সিজেন লাগে, এরা স্টিফ হয়ে যায়, এরা রিল্যাক্স, মানে পোরলি রিল্যাক্স করে এবং উইক হয়ে যাবে এবং আলটিমেটলি হার্ট ফেলার ডেভেলপ করে যাবে। মানে তার মানে কি, ভেন্টিকুলার অনেক কাজ করা লাগতেছে এবং এভাবে হাইপারট্রফি এরকম কিন্তু হচ্ছে। আচ্ছা, প্রেশার ওভারলোড, ভলিউম ওভারলোড, এই টার্মগুলো একটু সাথে একটু আমি ফ্যামিলিয়ার হই। যেমন যাদের হাইপার টেনশন থাকে, আউটিক স্টেনোসিস থাকে, এদের কিন্তু প্রেশার ওভারলোড হয়ে যায়, কারণ ওয়াল থিকার থাকে এবং চেম্বার সাইজ মানে লিটল চেঞ্জ হয় এবং আলটিমেটলি এরা মানে একটা হাইপারট্রফি তো করে, আমরা বলছি যেমন বডি বিল্ডার যেমন থিক মাসেল ডেভেলপ করে ওরকম একটা বিষয়। আর ভলিউম ওভারলোড হচ্ছে ভালভ রিগার্জিটেশনের কারণে হয়, যেহেতু হার্ট অনেক বেশি ব্লাড রিসিভ করে, সো চেম্বার অনেক বেশি লার্জার হয়ে যায় এবং ওয়াল ইনলার্জ করে এবং ওই ভলিউমকে অ্যাকোমোডেট করতে আলটিমেটলি এটাকে বলে এক্সেন্ট্রিক হাইপারট্রফি বা হাইপারট্রফি হয়। তার মানে কনসেন্ট্রিক হাইপারট্রফি হচ্ছে প্রেশার ওভারলোডে, থিক ওয়াল এবং হাইপারটেনশন এই সকল ক্ষেত্রে। আর এক্সেন্ট্রিক হাইপারট্রফি হয় হচ্ছে ভলিউম ওভারলোডে, যেখানে ডাইলেটেড চেম্বার এবং ভালভ রিগার্জিটেশনের কারণে এটা মিললি হয়। লেফট সাইডের যে হার্ট ফেলার, লেফট সাইডের হার্ট ফেলার নিয়ে একটু কথা বলি। লেফট সাইডের হার্ট ফেলার কী কী কারণ থাকতে পারে? দেখো, নর্মালি লেফট সাইড যখন ফেল করছে তাহলে ব্লাড ফরওয়ার্ড মুভ করতে পারবে না, ব্লাড লেফট ভেন্ট্রিকলের বিহাইন্ডে অ্যাকুমুলেট করে থাকবে এবং ব্যাক প্রেশার ডেভেলপ করবে এবং লেফট সাইড হার্ট ফেলার লাং সিমটমস করতে পারে, ফলে আলটিমেটলি পালমোনারি ইডিমা হবে লেফট সাইডের হার্ট ফেলারে, বাইবাজাল ক্রিপিটেশন পাইতে পারি, ইস্কিমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন বা এই সকল কারণে পাওয়া যেতে পারে লেফট হার্ট ফেলার। আচ্ছা, এরপরে আসো যে মরফোলজিক্যাল চেঞ্জেস কী হবে লেফট সাইডের হার্ট ফেলারে। মরফোলজিক্যাল চেঞ্জের মধ্যে হার্টে আমরা হাইপারট্রফি, তারপরে লেফট ভেন্ট্রিকল ডাইলেট হয়ে যাওয়া, তারপরে লেফট অ্যাট্রিয়াম ইনলার্জমেন্ট হওয়া, থ্রম্বাস ফর্মেশন হইতে পারে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা ভালভুলার মানে ডিফর্মিটি হয়তো বা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। লাঙে কি হবে? লাঙে হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ব্লাড যেহেতু মানে লাং থেকে লিভ এফিসিয়েন্টলি করতে পারে না, পালমোনারি কনজেশন হবে, অর্থাৎ লাংটা হেভি হয়ে যাবে, বেশি ব্লাড দিয়ে ফুল থাকবে, পালমোনারি ইডিমা হবে। এবং এখানে মনে রাখবা যে এখানে আমরা হেমোসিডারিন লেডেন ম্যাক্রোফেজ পাই, যেটাকে হার্ট ফেলার সেল বলা হয়। এখন তোমাকে আমি যদি বলি যে হার্ট ফেলার সেল কই পাওয়া যায়, এখন বলবা যে হার্ট ফেলারে পাওয়া যায়, ঠিক আছে পাওয়া যায়, কিন্তু কই পাওয়া যায়? হার্টে না, এটা কিন্তু পাওয়া যায় লাঙে, কিন্তু এটা হার্ট ফেলারের কারণেই পাওয়া যাচ্ছে, ঠিক আছে, হার্ট ফেলারের কারণে পাওয়া যাচ্ছে, বাট এটা লাঙে পাওয়া যাচ্ছে, এরকম পাওয়া যেতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আসলে যে প্লুরাল ইফিউশন, এটা টিপিক্যালি সেরাস টাইপের প্লুরাল ইফিউশন এবং হার্ট ফেলারের কারণে মানে ট্রানজুরেটিভ, আমরা বলি ট্রানজুরেটিভ প্লুরাল ইফিউশন। এবং দেখা যায় যে অ্যালভিওলাইকে লিক করে রেড ব্লাড সেল, মানে সরি অ্যালভিওলাইকে লিক করে না, মানে অ্যালভিওলার মধ্যে রেড ব্লাড সেল ঢোকে এবং ম্যাক্রোফেজ সেগুলোকে খায় এবং ওখানে আয়রন বা হেমোসিডারিন, আয়রন থেকে হেমোসিডারিন অ্যাকুমুলেট করে, এটাকে আমরা বলি হার্ট ফেলার সেল। আর কিডনিতে কী হবে? কিডনিতে হচ্ছে তোমার লেস ব্লাড কিডনিতে যাবে এবং আলটিমেটলি রিনাল পারফিউশন কমে গিয়ে অ্যাজোটিমিয়া হইতে পারে, ব্রেনে অক্সিজেন কম যাবে, হাইপোক্সিক এনকেফালোপ্যাথি হইতে পারে। তার মানে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এখন আসলে রাইট হার্ট ফেলার, যদি রাইট হার্ট ফেলার হয়, রাইট হার্ট ঠিক করে পাম্প করতে পারতেছে না, ফলে ব্লাড লাঙে ইন্টার করতে পারবে না, ফলে ব্লাড মানে ভেইনে অ্যাকুমুলেট করে যাবে এবং ভেনাস কনজেশন হবে এবং এরা বডি সোয়েলিং করবে এবং ইডিমা হবে বডিতে। রাইট হার্ট, যদি কারো লেফট হার্ট ফেলার থাকে তাহলে আবার তার রাইট হার্ট ফেলার হইতে পারে, বুঝছো? এটা হচ্ছে মোস্ট কমন কারণ। তারপরে কর পালমোনালে, যেটা পালমোনারি কারণে, যে রাইট ভেন্ট্রিকুলার ফেলার হচ্ছে লাং ডিজিজের কারণে, যেমন কোনিক লাং ডিজিজ, যেটা পালমোনারি হাইপারটেনশন করতে পারে এই সকল ক্ষেত্রে। সো রাইট হার্ট ফেলারের ক্ষেত্রে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন, রাইট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট এগুলো হইতে পারে। এবং লিভারে খুব ইম্পর্টেন্ট, এখানে হেপাটোমেগালি পাওয়া যেতে পারে। এবং আমরা বলি যেখানে নাটমেক লিভার পাওয়া যেতে পারে, এই নাটমেক লিভার বা এই জিনিসগুলো আমরা জেনারেল প্যাথোলজিতে আলোচনা করে আসছি। এবং
আলটিমেটলি নাটমেগ লিভার মানে যখন আমরা কাটবো তাহলে লিভারে একটা মটেলড অ্যাপিয়ারেন্স পাবো, যেটা একটা নাটমেগ সিডের মতো মনে হবে। আচ্ছা, স্প্লিনে হচ্ছে পোর্টাল ভেনাস কনজেশনে স্প্লিনও বড় হতে পারে, হেপাটো স্প্লিনও মেগালি আমরা পাইতে পারি, এবং আমরা প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন, অ্যাসাইটিস পাইতে পারি, এবং অ্যাঙ্কেল ইডিমা, পিরিঅরবিটাল ইডিমা, জেনারেলাইজড ইডিমা বা অ্যানাসার্কো আমরা পাইতে পারি। তার মানে লেফট হার্ট রাইট সাইড হার্ট ফেলার মধ্যে কিছু ডিফারেন্স আমরা বুঝলাম। এবং মনে রাখবো লেফট হার্ট ফেলারে আমরা যখন পেশেন্টকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করি আমরা পালসাস অল্টারনেন্স নামে একটা কন্ডিশন পাইতে পারি, পালসাস অল্টারনেন্স, আর গ্যালোপ্রিদম পাওয়া যেতে পারে। গ্যালোপ্রিদম মানে হার্ট হচ্ছে তোমার নর্মালি আমরা জানি যে ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ড, এগুলো আমরা নর্মালি স্টেথোস্কোপ দিয়ে শুনতে পাই, বাট আমরা যদি স্টেথোস্কোপ দিয়ে থার্ড আর ফোর্থ হার্ট সাউন্ড শুনতে পারি সেটাকে বলা হয় গ্যালোপ্রিদম। তার মানে এখানে গ্যালোপ্রিদম পাওয়া পসিবল। তারপরে বেজাল ক্রিপিটেশন পাওয়া যাবে, খুব ইম্পর্টেন্ট যে বাই বেজাল ক্রিপিটেশন পাওয়া যাবে। কেন? কারণ লেফট হার্ট ফেলারে পালমোনারি ইডিমা হয়, এই কারণে পাওয়া যাবে। এবং যেহেতু এয়ার বাবল মানে এয়ার বাবল মানে ফ্লুইড দিয়ে হচ্ছে ইয়ার বাবেল করে এবং আলটিমেটলি ব্রিদিং এর টাইমে মেইনলি এটা পাওয়া যায়। এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে রেস্ট জেভিপি পাওয়া যাবে, টেন্ডার হেপাটোমেগালি পাওয়া যাবে, টেন্ডার থাকে এটা, হ্যাঁ, এবং ডিপেন্ডেন্ট ইডিমা বা প্যাডাল ইডিমা পাওয়া যাবে, পাই ইডিমা পাওয়া যাবে। তো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার মানে হচ্ছে যে দুই সাইডেই হার্ট ফেলার করছে, রাইট আর লেফট দুইটাই ফেল আছে। তার মানে এই পার্সনের বাইল্যাটারাল বেজাল ক্রিপিটেশন, রেস্ট জেভিপি মানে দুইটার ফিচারই পাওয়া যাবে, টেন্ডার হেপাটোমেগালি, ডিপেন্ডেন্ট ইডিমা সব কিছু কিন্তু পাওয়া যাইতে পারে। এরপর আসি ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে এখন আমরা একটু কথা বলবো। ইসকেমিক হার্ট ডিজিজ, তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ মানে কি? ইসকেমিক হার্ট ডিজিজ মানে হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার কারণে যে ধরো মায়োকার্ডিয়াল ব্লাড সাপ্লাই এবং মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড, এই দুইটা পরস্পর মানে হার্টে যদি প্রপার ব্লাড সাপ্লাই হয় তাহলে হার্ট প্রপার অক্সিজেন ডিমান্ড পাবে। তো এইগুলোর মধ্যে যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে মেইনলি এটা ডেভেলপ করবে। তো দেখা যায় হার্ট নর্মালি 1,00,000 টাইমস এ ডে মানে এরকম বিট করে, মানে এতবার। সো অক্সিজেন যদি কোনো কারণে কমে যায় হার্ট মাসেল প্রপারলি ওয়ার্ক করতে পারবে না, চেস্ট পেইন ডেভেলপ করবে, এবং প্রলং থাকলে হার্ট মাসেল মরে যাবে। সো যদি হার্ট মাসেল মরে যায়, নেক্রোসিস হয়ে যায়, সেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফাকশন। তার মানে যতটুকু সাপ্লাই এবং যতটুকু ডিমান্ড এটা সমান থাকা উচিত, তাহলে নর্মালি কাজ করবে। বাট সাপ্লাই কম, অক্সিজেন মানে তোমার ব্লাড সাপ্লাই কম, তাহলে কিন্তু ডিমান্ড তো সেমই বা ইভেন ডিমান্ড বাড়তেও পারে। সো সেক্ষেত্রে হার্ট অক্সিজেন স্টারভেশনে চলে যাবে। আর ধরো 100 জন ওয়ার্কার আছে তোমার, এখন 100 জন ওয়ার্কারের জন্য 100টা লাঞ্চ বক্স দরকার লাঞ্চের টাইমে, দুপুরে খাবারের টাইমে শুধু 40টা খাবার আসলো, তাহলে ওয়ার্কার কি মানে ভালো করে কাজ করতে পারবে? অবশ্যই পারবে না 40টা খাবার দিয়ে। তখন ঠিক একইভাবে হার্টের মাসেলেরও অক্সিজেন দরকার, এবং যদি ব্লাড ফ্লো কমে যায় তাহলে হার্ট কিন্তু নর্মালি ফাংশন করতে পারবে না। এবং করোনারি আর্টারি ডিজিজ এটাকে আমরা বলি, আমরা নর্মালি জানি করোনারি আর্টারির মধ্যে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, লেফট সার্কামফ্লেক্স, রাইট কর্নারি আর্টারি, এরকম বিভিন্ন কর্নারি আর্টারি আছে। নর্মালি আমাদের বডিতে যে তোমার ফ্যাট থাকে বা কোলেস্ট্রল, এগুলো আর্টারির ওয়ালে অ্যাকুমুলেট করে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন করে, ফলে আর্টারিটা ন্যারো হয়ে যায় এবং লেস ব্লাড হার্টে মাসেলে পৌঁছাইতে পারে, ফলে ইসকেমিক হার্ট ডিজিজ ডেভেলপ করে। তো ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে অ্যানজাইনা আছে, অ্যানজাইনা পেক্টোরিসের মধ্যে আবার স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, প্রিজমেটাল অ্যানজাইনা আছে, আর মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে, এবং কোনিক ইসকেমিক হার্ট ডিজিজ লং স্ট্যান্ডিং যদি রিডিউস ব্লাড সাপ্লাই পায় ফলে গ্রাজুয়ালি হার্ট উইক হয়ে যেতে পারে। আরেকটা হতে পারে সাডেন কার্ডিয়াক ডেথ, এটা ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে ফেলা হয়েছে। আমরা ইসকেমিক হার্ট ডিজিজে মেইনলি 4টা ফেলা হয়েছে, এটা একটু মনে রাখতে পারো। এখন আসলে যে রিস্ক ফ্যাক্টর কি মনে রাখবা কিছু আছে, এইভাবে টিচাররা শুনতে চায় যে নন মডিফাইবল, নন মডিফাইবল মানে এগুলো আমার মডিফাই করার সুযোগ নেই, কারণ একজন মানুষের জেনেটিক অ্যাবনর্মালিটিস আছে, মানে জেনেটিক্যালি আছে, তো সেটা তুমি চেঞ্জ করতে পারো না, ফ্যামিলি হিস্ট্রি সেটা তো চেঞ্জ করতে পারবো না, বয়স বেশি, তারপরে মিল জেন্ডারদের বিষয়। এখন একটা কথা এখানে মনে রাখবে, এটা আমাকে প্রফে ধরছিল যে হার্ট ধরো মানে হার্ট অ্যাটাক বা ধরো ইসকেমিক হার্ট ডিজিজ, এখন এটার রিস্ক মেলদের বেশি, ওকে ফাইন। ফিমেলদেরও কখন বেশি হইতে পারে? আনসার হচ্ছে ফিমেলদের যখন ম্যানোপজ হয়ে যাবে, ম্যানোপজ অর্থাৎ বডিতে ইস্ট্রোজেন রিজার্ভ বা হরমোন কমে যাচ্ছে, ইস্ট্রোজেন কমে যাচ্ছে, তখন ম্যানোপজের পরে মানে ধরো 40-45 বছরের পরে যখন ম্যানোপজ হয়ে গেছে, তারপরে একটা মহিলা আর একটা পুরুষ দুজনের সেম রিস্ক থাকে। বাট যখন ফিমেলের বডিতে ইস্ট্রোজেন আছে এরা কিছুটা কার্ডিও প্রোটেক্টিভ, বুঝছো, এরা কিন্তু এরকম হবে না। তার মানে আফটার ম্যানোপজ ফিমেলদের ক্ষেত্রে সেম রিস্ক থাকবে হার্ট অ্যাটাকের বা ইসকেমিক হার্ট ডিজিজের। তারপরে আর মডিফাইবল যেগুলো আমরা মডিফাই করতে পারি, কন্ট্রোল করতে পারি, যেমন হাইপার লিপিডিমিয়া বা অর্থাৎ অনেক বেশি হাইপার কোলেস্টেরিমিয়া আছে বা হাইপার টেনশন, সিগারেট স্মোকিং, ডায়াবেটিস, এগুলো সব মনে থাকে যেন। অ্যাডিশনাল কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো আমি একটু দেখে নিব। এরপরে আসো যে আমরা চলে যাব প্যাথোজেনেসিস অফ ইসকেমিক হার্ট ডিজিজ। এটা নিয়ে যদি কিছু কথা একটু বলি, যে দেখো যখন করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, করোনারি আর্টারির মধ্যে কোলেস্ট্রল ডিপোজিট হয় আর্টেরিয়াল ওয়ালে, প্লাক ফর্মেশন হয়, প্লাক গ্রো করে আর্টারিটা ন্যারো হয়ে যায় এবং ব্লাড ফ্লো কমে যাবে, এবং আলটিমেটলি ব্লাড ফ্লো কমে গিয়ে হার্ট ইসকেমিয়া ডেভেলপ করবে। এবং এই যে প্লাকটা ফর্মেশন হবে, এটা রাপচার বা সারফেস ইরোশন বা আলসারেশন বা ফিশারিং হইতে পারে, বা প্লাকের মধ্যে হেমোরেজ হইতে পারে। আচ্ছা, আরেকটা কথা যে ইসকেমিক হার্ট ডিজিজ অ্যাথেরোস্ক্লেরোসিস ছাড়াও হইতে পারে, যেমন ধরো
এরা মানে ভেসোস্পাজম, করোনারি আর্টারি স্টেনোসিস হয়ে ন্যারো হয়ে, অথবা করোনারি আর্টারিটিস যদি হয় বা ইম্বোলিজম হয়, অন্য দূর কোথাও থেকে একটা ইম্বোলাস এসে এটাকে অক্লুড করে দিচ্ছে, অথবা থ্রোম্বোসিস হয়ে থ্রম্বাস ফর্মেশন হয়ে, অথবা করোনারিটিতে ট্রমা হয়েছে, অথবা অ্যানুরিজম হয়েছে। অ্যানুরিজম মানে ভাস্কুলার ডাইলেটেশন। হবে এরকম বিভিন্ন কারণে, মানে নন অ্যাথেরোস্ক্লেরোটিক কারণেও কিন্তু হইতে পারে, সেগুলো এখানে একটু জানতে পারো। এই যে নন অ্যাথেরোস্ক্লেরোটিক কিছু কারণ আছে, স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা, এগুলো নিয়ে কিছু কথা এখানে বলছে, অ্যাঞ্জাইনা পেক্টোরিস নিয়ে বলছে, এগুলো সব তোমরা পড়ে নিবা, আমি এখানে আর কিছুই বলবো না। মায়োকার্ডিয়াল ইনফেকশন নিয়ে কিছু কথা অবশ্যই বলা লাগবে। আচ্ছা, অ্যাকুট করোনারি সিনড্রোম মানে কি? ACS, এটা খুব কমনলি তোমরা মেডিসিন ওয়ার্ডে যায় ফেস করবা। এটা মানে হচ্ছে, মনে রাখবে, অ্যাকুট করোনারি সিনড্রোম মানে আমরা মেইনলি আমাদের যে আনস্টেবল অ্যাঞ্জাইনা আর মায়োকার্ডিয়াল ইনফেকশন, এই দুটিকে মেইনলি অ্যাকুট করোনারি সিনড্রোম বলি। তো মায়োকার্ডিয়াল ইনফেকশনের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে এসটি লিভেটেড, ইসিজিতে যদি এসটি লিভেশন থাকে তাহলে এসটি লিভেটেড, আর আরেকটা আছে নন এসটি লিভেটেড, নন এসটি লিভেটেড এমআই। ঠিক আছে, অনেক সময় এরকম লেখা দেবা এসটি এমআই, এটা মানে কি এসটি ইলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফেকশন, বুঝতে পারছো? এসটিএমআই। আর একটা হইতে পারে নন এসটিএমআই, কমন হচ্ছে এসটিএমআই যেটা। আচ্ছা, এখন আসো যে আমরা ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে অ্যাঞ্জাইনা পেক্টোরিস নিয়ে এখানে ডিটেইলস আলোচনা করছে। আমরা অ্যাঞ্জাইনা পেক্টোরিস নিয়ে কোনো কথা তেমন বলবো না, আমরা মায়োকার্ডিয়াল ইনফেকশনে চলে যাবো। আনস্টেবল অ্যাঞ্জাইনা বলো, প্রিজমেটাল অ্যাঞ্জাইনা বলো, এগুলো আমি মোটামুটি শুরুতে যে কথা বলছি ওইগুলাই তোমরা নিজেরা পড়ে নিবা। আর নট রকেট সায়েন্স। হার্ট অ্যাটাক, যেটা ভেরি ইম্পর্টেন্ট। হার্ট অ্যাটাক মানে একেবারে কার্ডিয়াক যে সেল আছে সেটা ডেথ হয়ে গেছে, মায়োসাইট, কার্ডিয়াক মায়োসাইট, এবং নেক্রোসিস হয়ে গেছে। এবং নেক্রোসিস হয়ে যাওয়ার কারণে যেমন এনজাইনা থেকে ব্লাড সাপ্লাই কমে গেছে টেম্পোরারিলি, বাট মায়োকার্ডিয়াল ইনফেকশন মানে একেবারে প্রলং পিরিয়ড ধরে কারণে একেবারে ব্লাড সাপ্লাই স্টপ হয়ে গেছে এবং মাসেল ডাই হয়ে গেছে, নেক্রোসিস হয়ে গেছে, ইরিভার্সেবল। মায়োকার্ডিয়াল ইনফেকশন ইরিভার্সেবল। এমআই কেন হয় সেটা আমরা জানি, যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ প্রেজেন্ট থাকার কারণে এরা রাপচার বা ইরোড হয়ে প্লাটিলেট স্টিক করে এবং থ্রম্বাস একটা ফর্মেশন করে আলটিমেটলি করোনারি আর্টারি কমপ্লিটলি ব্লক করে দেয়, এটা আমরা জানি। এবং আমরা এই জিনিসগুলো হচ্ছে আমাদের যে ইসের লেকচারটা আছে না, ভেসেল, ভেসেল নিয়ে আমাদের একটা লেকচার আছে, ওইটাতে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছিল। আচ্ছা, এখন আসো যে আমরা এমআই এর টাইপ যদি বলি, একটা ট্রান্সমোরাল হইতে পারে। ট্রান্সমোরাল মানে ফুল থিকনেস অফ দ্য ভেন্টিকুলার ওয়াল, এটা হচ্ছে গিয়ে মানে একেবারে কোনো ব্লাড সাপ্লাই পাচ্ছে না, ওই জায়গায় একেবারে ইনফেকশন হয়ে গেছে, এবং এটা কমপ্লিট করোনারি আর্টারি অক্লুশনের কারণে হয়। আরেকটা আছে নন ট্রান্সমোরাল বা সাব এন্ডোকার্ডিয়াল, এটা মানে হচ্ছে যে অনলি ইনার অন থার্ড টু অন হাফ হচ্ছে বা হাফ ভেন্টিকুলার ওয়াল এফেক্টেড হয়েছে, এটা পার্শিয়াল বা ট্রানজিয়েন্ট রিডাকশন ব্লাড ফ্লো এবং কমপ্লিট পারসিস্টেন্ট অক্লুশনের থেকে। করোনারি আর্টারি মোস্ট কমনলি যেটা অক্লুডেড হয় সেটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, এটা হ্যাঁ, এই করোনারি আর্টারিটা সব থেকে কমনলি হচ্ছে তোমার অক্লুডেড হয়। তা বাদে রাইট করোনারি আর্টারি, তারপরে লেফট সার্কামফ্লেক্স আর্টারি, এগুলো হইতে পারে, বাট মোস্ট কমনলি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং। এখন আসলে মরফোলজি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে কই গেল মরফোলজি, কই গেল, এই যে মরফোলজি, এটা হচ্ছে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট বলতে অনেক সময় ধরে যারা ভালো পারে তাদেরকে। তো মরফোলজিক্যাল চেঞ্জের মধ্যে কি হয়, কিছু আছে গ্রস চেঞ্জ, কিছু আছে লাইট মাইক্রোস্কোপিক ফিচার। তো গ্রস চেঞ্জের মধ্যে হার্ট শুরুতে, মানে ধরো আমি ধরলাম যে প্রথম মানে 12 থেকে ফার্স্ট ডে, হ্যাঁ ফার্স্ট ডের কথা চিন্তা করো, ফার্স্ট ডেতে কী হবে, এই জায়গাটাতে আসো। মানে আচ্ছা দেখো, নর্মালি এই সময় কোনো চেঞ্জই হয় না, দেখছো? মানে ফার্স্টের 4 আওয়ার্স পর্যন্ত তেমন কোনো চেঞ্জই পাই না আমরা। ফার্স্টের হাফ আওয়ার পরে তেমন কোনো চেঞ্জ হয় না, রিভার্সেবল থাকে। এই জন্য দেখা যায় 30 মিনিট বা 1 ঘন্টা, এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার হার্ট অ্যাটাকের পরে। এই টাইমে যদি ফিক্স করা যায় তাহলে মোটামুটি রিভার্সেবল, বাট পরবর্তীতে কিন্তু একেবারে ইরিভার্সেবল ইঞ্জুরি হয়ে যায়। সো হাফ আওয়ার থেকে 4 ঘন্টা বা এই টাইমে হচ্ছে আমরা কিছুটা গ্রস ফিচার পাইতে পারি, যেমন হচ্ছে 4 থেকে 12 ঘন্টায় ডার্ক মটেলিং বা কোয়াগুলেটিভ নেক্রোসিস আমরা বুঝতে পারি মাইক্রোস্কোপে। বাট 12 থেকে 24 ঘন্টা যেটা, এই টাইমে কি হয় দেখো, এই টাইমে কোয়াগুলেটিভ নেক্রোসিস তো ডেভেলপ করে মাইক্রোস্কোপিক্যালি, এবং আমাদের যে ইনফ্রাক্ট আছে সেটাকে ডার্ক দেখা যাবে, ডার্ক কালারের, এটা বোঝানো হয়েছে যে ইনফ্রাক্ট বা যে জায়গায় নেক্রোসিস হয়েছে। আর এখানে কোয়াগুলেটিভ নেক্রোসিস ডেভেলপ করে যে, এবং নিউট্রোফিল পাইতে পারি আমরা, এখানে নিউট্রোফিল অ্যাপেয়ার করা শুরু করে। আচ্ছা, কোয়াগুলেটিভ নেক্রোসিস মানে কি, মানে সেল ডাই করছে বাট টিস্যু যে আর্কিটেকচার সেটা স্টিল প্রিজার্ভড ফর এ শর্ট টাইম। 1 থেকে 3 দিনে আসো, 1 থেকে 3 দিন হচ্ছে ডেড মাসেল, এরা নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট তো করবে, এবং ইনফ্লামেটরি সেল হচ্ছে ডেড টিস্যুকে রিমুভ করতে চাবে, রাইট? ওভারঅল কথা যে আমরা কোয়াগুলেটিভ নেক্রোসিস পাবো, মানে এবং ওই কোয়াগুলেটিভ নেক্রোসিসটা তো থাকতেছে, এবং ডেড মাসেল হচ্ছে নিউট্রোফিলসকে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, এবং এই নিউট্রোফিলসগুলো এসে এরা ডেড সেলকে রিমুভ করার ট্রাই করবে। এবং এখানেও আমরা মটলিং এবং কিছুটা ইয়েলো ট্যান ইনফ্যাক্ট সেন্টার পাইতে পারি। এবং 3 থেকে 7তম দিন এখানে নিউট্রোফিলের বদলে ম্যাক্রোফেজ চলে আসবে। আর
দেখা যায় যে নেক্রোফেজ এসে এরা নেক্রোটিক যে মায়োকার্ডিয়াম আছে যেটা মরে যাচ্ছে ওটাকে খাবে, ওটাকে খেয়ে ফেলবে, ফ্যাগোসাইটোসিস করবে। আর এই স্টেজটা, এই যে 3 থেকে 7 দিন, এই স্টেজটা ওয়াল অনেক সফট এবং উইক হয়ে যায়, এবং এখানে হাইয়েস্ট রিস্ক অফ আমরা বলি যে কার্ডিয়াক রাপচার থাকে। মানে এমআই এর 3 থেকে 7 দিন পরে সব থেকে মায়োকার্ডিয়াল রাপচার হতে পারে। আমরা বলি না যে মায়োকার্ডিয়াল রাপচার এটা একটা এমআই এর কমপ্লিকেশনস। আমরা দেখবো এমআই এর ইমিডিয়েট কমপ্লিকেশনস কি জানো? এক তো হচ্ছে লেফট ভেন্টিকুলার ফেলার হইতে পারে, আরেকটা যেটা হইতে পারে অ্যারিথমিয়া হইতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া, আরেকটা যেটা হইতে পারে কার্ডিওজেনিক শক। এগুলো ইমিডিয়েট কমপ্লিকেশন। আর লেট কমপ্লিকেশনের মধ্যে বেশ কয়েকটা আসে, তার মধ্যে একটা হচ্ছে রাপচার হইতে পারে। আচ্ছা, 1 থেকে 2 উইকস পরে এখানে ফ্যাগোসাইটোসিস ওয়েল ডেভেলপড হয়, এখানে গ্রানুলেশন টিস্যু পাওয়া যেতে পারে। আর তোমার 1 থেকে 2 উইক্সের মাঝে নিউ ক্যাপিলারি ফর্মেশন হওয়া, মানে নিউ ক্যাপিলারি আসা, ফাইব্রোব্লাস্ট আসা, ইনফ্লামেটরি সেল থাকা এবং হিলিং শুরু হওয়া, এই জিনিসগুলো হয় এবং গ্রানুলেশন টিস্যু থাকে। আর 2 উইক্সের পরে, যখন 2 উইক্সের পরে যায় তখন আলটিমেটলি ফাইব্রাস টিস্যু ডেড মাসেলকে পুরো রিপ্লেস করে যায়। সো কোলাজেন ডিপোজিশন হয় এবং আলটিমেটলি 2 মাসের পরে ডেন্স কোলাজেনাস একটা স্কেয়ার ফর্মেশন করে যাবে। এখানে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয় হার্ট অ্যাটাকে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, ওল্ডার পেশেন্ট এবং যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু পেইনলেস বা এমআই হতে পারে। আমরা জানি নর্মালি হার্ট অ্যাটাকে সেন্ট্রাল চেস্ট পেইন হয়, যে এবং এই পেনের নেচারটাও ইম্পর্টেন্ট মনে রাখবা। সাডেন সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন, যেটা হচ্ছে কম্প্রেসিভ বা ব্যান্ড লাইক ইন নেচার হবে এবং এটা রেডিয়েট টু দ্য লেফট শোল্ডার, তারপরে জ, টিথ, হ্যাঁ, নেক, এই সকল জায়গায় রেডিয়েট করতে পারে। এবং সাথে সোয়েটিং, ভমিটিং, নওশিয়া, তারপর হচ্ছে তোমার এই জিনিসগুলো থাকতে পারে, ঘেমে যাওয়া, বমি হওয়া, ইভেন ব্রেথলেসনেসও কিছুটা তো থাকবেই। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে ডেড যে মায়োকার্ডিয়াম ওগুলো কখনোই রিজেনারেট করে না, এটা ফাইব্রোসিস ফর্মেশন বা একটা স্কেয়ার ফর্মেশন করে হিল করে। এটা এই জন্য ওল্ড এমআই যেগুলো থাকে, ওল্ড এমআই যদি কারো থাকে ওটা কিন্তু ইসিজিতে ধরা পড়ে। আমরা কিভাবে বুঝি? ইসিজিতে প্যাথোলজিক্যাল কিউ নামে একটা টার্ম আছে, প্যাথোলজিক্যাল কিউ পাইলে আমরা এটা বলি যে এটা একটা ওল্ড এমআই। আচ্ছা, ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের থাকে তাদের তো নার্ভের ড্যামেজ হয়ে যায়, ফলে তারা অত বুঝতে পারে না, তাদের পেইন অত বোঝা যায় না, পেইন সেন্সেশন লস হয়ে যায়। সো তাদের পেইনলেস এমআই বা সাইলেন্ট এমআই হইতে পারে। বায়োকেমিক্যাল চেঞ্জ ইন এমআই এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে এমআই ফিচার্স কি? পার্সেন্টার চেস্ট পেইন হইতে পারে, সোয়েটিং হইতে পারে, ব্রেথলেসনেস এবং উইকনেস, নশিয়া, ভমিটিং হইতে পারে। কার্ডিয়াক বায়োমার্কার্সগুলো ইম্পর্টেন্ট, যে ট্রোপোনিন আই এটা খুব ইম্পর্টেন্ট। কি বললাম? ট্রোপোনিন আই। এই ট্রোপোনিন আইটা এবং ট্রোপোনিন টি, এই দুইটা সব থেকে ইম্পর্টেন্ট। এর মধ্যে ট্রোপোনিন আইটা আরও বেশি ইম্পর্টেন্ট এবং এগুলা বেস্ট ল্যাবরেটরি মার্কার মায়োকার্ডিয়াল ইনজুরির জন্য। তারপরে সিকেএমবি, মানে সিকেএমবি আছে একটা, এটা হচ্ছে আমরা বলি যে যদি রিইনফ্রাকশন হয়, ঠিক আছে, তাহলে এটা ভালো। তারপরে মায়োগ্লোবিউলিন, এটা আর্লি রাইজ করতে পারে, বাট এটা মানে হার্টের জন্য অতটা স্পেসিফিক না। যে কোনো স্কেলিটাল মাসেলে যদি ইনজুরি হয় সেক্ষেত্রে মায়োগ্লোবিন অ্যাপ্লাই করতে পারে। ইসিজি ফাইন্ডিং কি থাকবে? ইসিজি ফাইন্ডিং আমরা এসটি লিভেশন মনে রাখবা। নর্মালি একটা এসটি লিমিটেড এমআই, একটা এমআই টিপিক্যাল ইসিজি ফাইন্ডিং হচ্ছে এসটি এলিভেশন থাকবে, এসটি এলিভেশন। তারপর হচ্ছে টি ওয়েভ ইনভার্সন থাকবে, টি ওয়েভ ইনভার্সন, মানে ধরো টি ওয়েভ নর্মালি এভাবে থাকে, তো এটা কি হবে? এই টি ওয়েভটা এরকম হয়ে যাবে, মানে উল্টাই যাবে, এটা হয়। আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ আছে, এই দুইটা নাই, তাহলে সেটাকে বলবো আমরা ওল্ড এমআই, মানে আগে হয়েছিল তার। আর তিনটাই থাকলে এটা হচ্ছে অ্যাকুট এস্টিলিভেটেড এমআই। আচ্ছা, এখন এস্টিলিভেটেড মানে কি বুঝো? এস্টিলিভেটেড মানে নর্মালি ধরো মানে এইভাবে আছে, এই যে এসটি সেগমেন্ট, তারপরে এখানে টি ওয়েভ, হ্যাঁ, এটা হচ্ছে নর্মালি হয়। এখন যদি কারো এরকম হয়, ধরো এই জায়গার বদলে এরা এরকম হয়ে গেল, মানে এসটি সেগমেন্টটা এরকম উঁচা হয়ে পরে টি ওয়েভও তো আছে, এই যে টি ওয়েভ, হ্যাঁ, ফলে দেখো টি ওয়েভ কিন্তু এটা, বাট এই যে এসটি সেগমেন্টটা নর্মালি এভাবে থাকার কথা ছিল, এভাবে না থেকে এটা উপরে উঠে গেছে, এটাকে বলা এসটি এলিভেশন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এসটি এলিভেশন। আচ্ছা, এটা এসটি এলিভেশন গেল। এরপরে প্যাথোলজিক্যাল কিউ মানে কিউএফ মানে নর্মালি জানো যে কিউএফ মানে নিচের দিকে নামে। তো নিচের দিকে নামলে নর্মালি ইউজুয়ালি আড়াই ঘর, ছোট যে আড়াই ঘর থাকে ইসিজিতে, ওইটা আড়াই ঘর পর্যন্ত নিচে নামলে ঠিক আছে। বাট এরা যদি বেশি নিচে নেমে যায়, ধরো এই ভাই বেশি নিচে নেমে গেছে কিউটা, হ্যাঁ, বেশি নিচে নেমে গেছে, তাহলে বেশি নিচে নেমে গেলে ধরো এই পর্যন্ত আড়াই ঘর ছিল, বাট এরা আরও বেশি নিচে নেমে গেছে, এটাকে বলা হয় প্যাথোলজিক্যাল কিউ। তার মানে ইসিজিতে এরকম 3টা প্রমিনেন্ট ফাইন্ডিংস থাকে। আর এখানে যেটা ইম্পর্টেন্ট, যে এরা এই ট্রোপোনিন আই হার্ট অ্যাটাক হওয়ার পরে 4 থেকে 6 ঘন্টার মাঝে ট্রোপোনিন আই হচ্ছে বাড়া শুরু করে, এবং এরা 24 থেকে 48 ঘন্টা পরে যে একেবারে সব থেকে বেশি বাড়ে। আর এরা মানে 5 থেকে 14 দিন পর্যন্ত বাড়া থাকতে পারে, ঠিক আছে। এর মানে 5 থেকে 14 দিন পরে আবার নর্মালি রিটার্ন করে, বাট এই পর্যন্ত তো বাড়া থাকতে পারে। তার মানে এটার জন্য এটা ইম্পর্টেন্ট, মানে এটা বেশ লং টাইম ধরে এরা যেহেতু এলিভেটেড থাকে, এই জন্য এটা সব থেকে ক্রুশাল। এবং এদের হচ্ছে এরা নর্মালি অ্যাবসেন্ট থাকে, বাট এরা হচ্ছে গিয়ে নর্মাল ভ্যালু অ্যাবসেন্ট, বাট
যদি প্রেজেন্ট থাকে তাহলে আমি ধরে নিই, আচ্ছা যেহেতু এরা বাড়ছে তার মানে এমআই হইতে পারে। এই টেস্টে আমরা বেসিক্যালি ক্লিনিক্যাল প্র্যাকটিসে করি, বাকিগুলোও একটু দেখতে পারো, এলডিএইচ, এএসটি, মায়োগ্লোবিন, এগুলো একটু দেখতে পারো। আর আলটিমেটলি আমরা এনজাইমগুলো করার পাশাপাশি আমরা কি করতে পারি, আমরা একটা চেস্ট এক্সরে তো করতে পারি, কারণ পালমোনারি ইডিমা আছে কিনা সেটা দেখার জন্য। কারণ পালমোনারি ইডিমা কখন পাবো, যদি তার লেফট ভেন্টিকুলার ফেলিয়ার হয়ে যায়, কমপ্লিকেশন দেখার জন্য। বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইসিজি তো করবো, ইকোকার্ডিওগ্রাফি করতে পারি, ইন ইন মানে সিলেক্টেড কেসেস করোনারি অ্যাঞ্জিওগ্রাফিও করা যেতে পারে, মানে এগুলো ইনভেস্টিগেশন আর কি। বাকি ইনফোগুলা ডাটাগুলো একটু পড়ে নেবা, কী কী কমপ্লিকেশনস হতে পারে এটা তোমার জানা লাগবে, এবং কমপ্লিকেশনসগুলো আচ্ছা কী দিয়ে ট্রিটমেন্ট দিবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পেশেন্টকে ফার্স্টে আর্জেন্ট হসপিটালাইজ করে দিবা, সিসিউতে রাখবা, এবং পেশেন্টকে আইভি এক্সেস নিবা, আইভি এক্সেস এই করে নিবা, কারণ ড্রাগ দেওয়া লাগবে তোমার। তুমি ইমিডিয়েটলি মনে রাখবা মেইন ট্রিটমেন্ট হচ্ছে তুমি অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ দিবা, ডুয়েল দুইটা, কী কী, অ্যাসপিরিন দিবা প্লাস ক্লপিডগ্রেল দিবা, দুইটা দিবা, 300 মিলিগ্রাম দিবা স্ট্যাট একসাথে একেবারে ওই টাইমেই। তারপরে সাবলিঙ্গুয়াল নাইট্রেট, মরফিনের সাথে অ্যান্টিমিটিক দিতে পারো, কারণ বমির ওষুধ দিতে হয় সাথে। তারপরে তুমি বিটা ব্লকার দিতে পারো যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, এসি ইনহিবিটর দিতে পারো কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, এবং হাইড্রোক্সি অ্যাটোরভাস্টাটিন দিতে পারো, মানে লিপিড লোয়ারিং এজেন্ট। এবং আলটিমেট ট্রিটমেন্ট কি জানো, আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে আমাদের রিপারফিউশন করা। তো রিপারফিউশন আমরা দুইভাবে করতে পারি, এক হচ্ছে পিসিআই, প্রাইমারি করোনারি ইন্টারভেনশন। এটা ইউজুয়ালি আমরা যদি 6 ঘন্টার মাঝে পেশেন্ট আসে তাহলে করা যেতে পারে, অথবা যদি পরে আসে তাহলে হয়তো আমি পিসিআই করতে পারি, তখন আমি থ্রোম্বোলাইসিস করতে পারি। থ্রোম্বোলাইসিস মানে থ্রোম্বাস যেটা অক্লুড করে রাখছে করোনারিটিকে, ওইটাকে আমি ভেঙে দিব। কীভাবে ভাঙবো, ড্রাগের থ্রুতে। কি ড্রাগ, স্ট্রেপ্টোকাইনেজের থ্রুতে কমনলি করা হয়, বাট আমাদের দেশে এখন মানে নতুন করে অ্যালটিপ্লেস, রেটিপ্লেস, টেনেকটিপ্লেস, এই ড্রাগগুলো এখন কমনলি ইউজ করা যাইতে পারে, কারণ এগুলো বেটার। বাট এগুলাতে আবার একটা ইস্যুস হচ্ছে, এগুলো অনেক এক্সপেন্সিভ, বুঝছো। স্ট্রেপ্টোকাইনেসটা অতটা এক্সপেন্সিভ না এবং কমন। আচ্ছা কী কী কমপ্লিকেশন হতে পারে আমি অলরেডি বলে আসছি, কমপ্লিকেশনগুলো একটু দেখে নিবা, খুব ইম্পর্টেন্ট, খুব কমনলি ধরে। সাডেন কার্ডিয়াক ডেথ কী কী কারণে হইতে পারে এটা একটু দেখতে হবে। কার্ডিয়াক ভেন্টিকুলার অ্যারিথমিয়া বা ভিটি, যেটা ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, এটা সব থেকে ডেঞ্জারাস। তারপরে কার্ডিওমায়োপ্যাথি, মায়োকার্ডাইটিস বা অনেক কারণে হইতে পারে, এগুলোর রিজনগুলো একটু দেখে নিবা। আচ্ছা তারপরে আসো আমরা কথা বলবো যে জায়গাটা নিয়ে, সাডেন কার্ডিয়াক ডেথ তো আমরা অলরেডি বলে আসছি, কার্ডিওমায়োপ্যাথি, মায়োকার্ডাইটিস, ভালভুলার হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলো তো আছে। আচ্ছা এটা আমরা জানলাম। আচ্ছা এখানে একটা কথা আছে, সাডেন কার্ডিয়াক ডেথের একটা ডেফিনেশন আছে যে আনএক্সপেক্টেড ন্যাচারাল ডেথ ডিউ টু কার্ডিয়াক কজ অকারিং শর্ট পিরিয়ডের মধ্যে, মানে সিমটমস শুরু হওয়ার পরে দেখা গেছে 1 ঘন্টার মধ্যে সিমটম শুরু হয়েছে, তার 1 ঘন্টার মধ্যেই মরে গেছে, এটাকে সাডেন কার্ডিয়াক ডেথ বলতে পারবো। আচ্ছা অ্যারিথমিয়া কি জিনিস সেটা তো জানো, সাডেন কার্ডিয়াক ডেথ নিয়ে আমরা কথা বললাম। আচ্ছা পেশেন্ট সাডেনলি কলাপস করে যাবে, কনসাসনেস চলে যাবে, পালস চলে যাবে, এবং ডেথ হয়ে যাবে খুব দ্রুত। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ভেজিটেটিভ হার্ট ডিজিজ আর কি। তো ভেজিটেটিভ হার্ট ডিজিজের মধ্যে হচ্ছে তোমার রিউমেটিক ফিভার, রিউমেটিক হার্ট ডিজিজ, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এগুলো আছে। মানে ভেজিটেশন আছে যে হার্ট ডিজিজগুলো, তো এটাকে ভেজিটেটিভ হার্ট ডিজিজ বলা হয়। হার্ট ভালভ এর ওই জায়গায় ইনভলভ করে ভেজিটেশন। আচ্ছা ভেজিটেশন মানে ওই জায়গায় বিভিন্ন মাইক্রো অর্গানিজম মিলে ঝিলে একটা ভেজিটেশন টাইপের ফর্মেশন করে, যেটা ভালভ বেজায় বিভিন্ন ডিজিজ করতে পারে। এটা একটু জানলা। এখন আসো যে মানে ভালভ কেন কমনলি এফেক্টেড হয়, কারণ হার্ট ভালভ আমরা জানি কনস্ট্যান্টলি ওপেন করে ক্লোজ করে, যদি ভালভ সার্ফেস অনেক ড্যামেজ হয় ব্যাকটেরিয়া সেখানে যে স্টিক হয়ে থাকতে পারে এবং একটা ইনফেকশন ডেভেলপ করতে পারে। আচ্ছা ভেজিটেটিভ এন্ডোকার্ডাইটিস কেন বলা হয়, আমরা দেখবো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসকে ভেজিটেটিভ এন্ডোকার্ডাইটিসও বলা হয়। কারণ হচ্ছে যে ইনফেক্টেড একটা মাস, সেটাকে আমরা ভেজিটেশন বলি, ঠিক আছে, যেটা ভালভের ওই জায়গাতে ফর্মেশন হয়। সো ভেজিটেশন জিনিসটা কি, ভেজিটেশন মানে হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে তোমার ফাইব্রিন, তারপরে প্লেটিলেট বা বিভিন্ন ইনফ্লামেটরি সেল, এগুলো মিলে ভেজিটেশন তৈরি করে। এবং মানে চিন্তা করো একটা ডাস্ট, ময়লা আবর্জনা, সেটা গুরুর সাথে মিক্সচার হয়েছে, এবং প্লেটিলেট এবং ফাইব্রিন ওই ভালভের সাথে স্টিক করে এবং ব্যাকটেরিয়ার সেটার সাথে লাগে, একটা মাস তৈরি হয় যেটাকে আমরা ভেজিটেশন বলি। এবং এই ভেজিটেশনটা তৈরি করার জন্য যে অর্গানিজম দায়ী থাকতে পারে, স্ট্রেপ্টোকক্কাই, স্টাফিলোকক্কাই, স্ট্রেপ্টোকক্কার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স, যেটা ভিরিডেন্স, এটা স্টাফিলোকক্কাস হচ্ছে ও করতে পারে। তারপরে এন্টেরোকক্কাই, তারপরে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই বা ফাঙ্গাই, এগুলো করতে পারে। প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে যাদের রিউমেটিক হার্ট ডিজিজ আছে, কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, বা প্রস্থেটিক ভালভ ইউজ করে যারা, বা যাদের হচ্ছে ডিজেনারেটিভ ভালভ ডিজিজ থাকে, বা ইন্টারভেনাসলি ড্রাগ অ্যাবিউজার যারা, বা যাদের ডেন্টাল কোনো প্রসিজার করা হচ্ছে, সেই সকল ক্ষেত্রে ওই জায়গার ব্যাকটেরিয়া পরবর্তীতে এখানে এসে অ্যান্ডোকার্ডাইটিস করতে পারে। তোমরা জানো যে আমাদের দাঁত বা ডেন্টালের সাথে হার্টের সম্পর্ক আছে, কারণ এরা অ্যান্ডোকার্ডাইটিস করতে পারে এভাবে ভেজিটেটিভ
ডেন্টাল প্রসিডিউর কেন করে? কারণ যদি হচ্ছে ধরো একটা ড্যামেজ ভাল্ব থাকে, ওই জায়গায় ব্যাকটেরিয়া যায় অ্যাটাচ করে এন্ডোকার্ডিটিস ডেভেলপ করতে পারে। কারণ ভাল্ব অলরেডি ড্যামেজ, সো ওইখানে এরকম হইতেই পারে ভেজিটেশন হয়ে। আচ্ছা, এটা একটু জানলা। বাকি জিনিসগুলো এখানে একটু দেখে নিবা। ভেজিটেশন কি জিনিস আমি অলরেডি বলছি। ক্লিনিক্যাল ফিচার কি এই পেশেন্টগুলো, মানে যেটা হচ্ছে তোমার ভেজিটেটিভ এন্ডোকার্ডিটিস, সেক্ষেত্রে ফিভার থাকবে, হার্টে মারমার পাওয়া যাবে, এবং এখানে মনে রাখবা কন্টিনিউয়াস মারমার। কন্টিনিউয়াস মারমার কই পাওয়া যায়? ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসে। এই জায়গায় হচ্ছে একটা মারমার থেকে কন্টিনিউয়াস মারমার। কেন? কারণ ভালভ আসলে ব্লাড ফ্লোকে চেঞ্জ করে একটা মারমার করতে পারে। আর তারপরে ম্যালিস স্প্লিনোমেগালিও করতে পারে, মানে এন্ডোকার্ডিটিস স্প্লিনোমেগালি হইতে পারে। কেন? কারণ প্রলং ইনফেকশন এবং ইমিউন স্টিমুলেশনের কারণে। এবং এই ভেজিটেশনগুলো ফ্রাইয়েবল, হ্যাঁ, স্মল ফ্র্যাগমেন্টগুলো ব্রেকডাউন হয়ে এরা বিভিন্ন ডিস্টেন্ট অর্গানে চলে গিয়ে এম্বোলাইজেশন করতে পারে, ভালভ ডিস্ট্রাকশন হয়ে যাওয়া, বা হচ্ছে ফ্র্যাগমেন্ট অফ ভেজিটেশন ব্রেক অফ হয়ে এরা ব্লাড স্ট্রিমে চলে গিয়ে আর্টারি ব্লক করে দেওয়া, ইম্বোলাই হিসেবে কাজ করা, এবং ফলে ব্রেইন, কিডনি, স্প্লিন জায়গায় সেপটিক ইম্বোলাই হিসেবে কাজ করতে পারে, হার্ট ফেলিওর, মায়োকার্ডিয়াল অ্যাবসেস করা, মানে হার্ট মাসেলে তারপরে পারসিস্টেন্ট ব্যাকটেরিয়া করতে পারে, এবং ব্যাকটেরিয়া ব্লাডে সার্কুলেট যেহেতু করতে থাকবে, ফলে অনগোয়িং ইনফেকশন হইতে থাকবে। এবং অ্যাকিউট এবং সাবঅ্যাকিউট ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের মধ্যে একটু ডিফারেন্স যদি বলি, অ্যাকিউট ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হচ্ছে ইউজুয়ালি স্টাফিলোকক্কাস অরিয়াস দিয়ে হয়, আর র্যাপিড অনসেট থাকে, হাইলি ডিস্ট্রাকটিভ থাকে, এবং নর্মাল ভালভকেও এফেক্ট করতে পারে। বাট সাবঅ্যাকিউট যে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, এটা মেনলি স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স দিয়ে হয়। এটা স্লো অনসেট থাকে, অত বেশি অ্যাগ্রেসিভ না, এবং এটা মেনলি প্রিভিয়াসলি ড্যামেজ ভালভকে ইনজুর করবে। এবং আমাদের যে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, এটাতে বেশ কিছু কন্ডিশন থাকতে পারে। যেমন কি কন্ডিশন জানো? মানে স্কিনে বিভিন্ন নোডিউলস বা লেশনস থাকতে পারে। এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে মেডিসিনে জানবো। হ্যাঁ, এখন আমি কিছু বলতেছি না, যদি তোমরা ইন্টারেস্ট থাকে তোমরা জেনে নিতে পারো। আচ্ছা, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। এখন আসলে রিউমেটিক ডিজিজ নিয়ে একটু কথা বলি। তো রিউমেটিক ফিভার কি জিনিস? রিউমেটিক ফিভার তোমরা জানো যে একটা অ্যাকিউট ইমিউনোলজিক্যালি, এটা আমরা জানি যে একটা অটোইমিউন ডিজিজ। অর্থাৎ কারো ধরো গ্রুপে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস পাইজেন্স দ্বারা একটা শর্ট থ্রোট বা ফ্যানজাইটিস হয়েছে। তো ফ্যানজাইটিস হওয়ার 2 থেকে 3 সপ্তাহ পরে ব্যাকটেরিয়া কি করে জানো? মানে ব্যাকটেরিয়া ইউজুয়ালি হার্টকে তো অ্যাটাক করে না, বডির ওন ইমিউন সিস্টেম হার্টকে অ্যাটাক করে। কেন করে? কারণ হচ্ছে আমাদের এই এম প্রোটিন নামে একটা জিনিস থাকে। তো যেটা হয় যে আমাদের বডির যে ইমিউন সিস্টেম বা ধরো অ্যান্টিবডি তৈরি হলো, তো এই অ্যান্টিবডিগুলো হচ্ছে চিন্তা করে যে আচ্ছা, এই ব্যাকটেরিয়াতে এম প্রোটিন আছে, বা আমাদের হার্টে, তারপর হচ্ছে ব্রেনে, তারপরে হচ্ছে গিয়ে সাবকিউটিনিয়াস টিস্যুতে, তারপরে স্কিনে, হুম, সো কি বললাম, হার্টে, ব্রেনে, সাবকিউটাস টিস্যুতে, স্কিনে, জয়েন্টে, এই সকল জায়গায় এমপ্রিটিনের মতো কি কি যেন আছে। সো আমি ওইগুলোকে অ্যাটাক করি। মানে আমাদের বডির ইমিউন সিস্টেম বা অ্যান্টিবডি ভাবে যে এই জিনিসগুলো এমপ্রোটিন বা ব্যাকটেরিয়া, ফলে এই জায়গাগুলোকে যখন অ্যাটাক করে, তখন এই 5টা জায়গায় আমরা বিভিন্ন প্রবলেম পাই। কি প্রবলেম পাই? যেমন হার্টে হচ্ছে আমরা পাই হচ্ছে কার্ডাইটিস, প্যানকার্ডাইটিস, সব লেয়ারগুলোকে ইনভলভ করে ইনফ্লামেশন করে দিবে, কার্ডাইটিস করে দিবে। তারপরে ব্রেনে হচ্ছে সিন্ডেনহামস কোরিয়া, মানে একটা ইনভলেন্টারি অ্যাবনর্মাল মুভমেন্টস। তারপরে সাবকিউটিনিয়াস টিস্যুতে সাবকিউটিনিয়াস নুডলস করবে। স্কিন হচ্ছে ইরাইথিমা মার্জিনেটাম নামে একটা স্কিন লেশন করবে। জয়েন্টে এরা আর্থ্রাইটিস করবে, এবং এটাকে আমরা বলি মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস মানে ধরো একটা জয়েন্টে ইনফ্লাম মানে একটা জয়েন্টে আর্থ্রাইটিস করলো, ওই জয়েন্টে আর্থ্রাইটিস সেরে গেল, পরে আবার আরেকটা জয়েন্টে করলো। তো এইভাবে মাইগ্রেট করতে থাকে। একসাথে 2-3টে হচ্ছে এমন না, একটা সেরে কি আরেকটাই হচ্ছে। এবং এই যে রিউমেটিক হার্ট ডিজিজও তো হইতে পারে, রাইট, রিউমেটিক ফিভার থেকে। কারণ রিউমেটিক ফিভার থেকে কার্ডাইটিস হইতে পারে, ওইখান থেকে রিউমেটিক হার্ট ডিজিজ মেনলি মাইটাল ভালভ বা আর্টিক ভালভ এগুলোকে এফেক্ট করতে পারে। এই কথাটা একটু জানবা। আর পেশেন্টের কি কি ফিচার্স থাকে? আচ্ছা, জোন্স ক্রাইটেরিয়া নামে একটা ক্রাইটেরিয়া আছে। জোন্স ক্রাইটেরিয়া, মডিফাইড জোন্স ক্রাইটেরিয়া। এই জোন্স যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটি ইনভেরিবলি ধরবে, সারা জীবন লাগবে তোমার। যে এটার কিছু মেজর ক্রাইটেরিয়া আছে। মেজর ক্রাইটেরিয়ার মধ্যে 5টা জিনিস, যেটা আমি বলে আসলাম। তা বাদে এদের মাইনর ক্রাইটেরিয়া আছে। মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে ফিভার, আর্থালজিয়া, রেইস, টিএসআর, সিলেক্টিভ প্রোটিন, এইগুলোই মেনলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বা এই 3টাই মনে রাখো মেনলি। আর রেইসড অ্যান্টি স্টাফ, মানে স্টেপটোলাইসিন ও, এই এসোটাইটার যদি বেশি থাকে, এটা ইন্ডিকেট করে যে পার্সেন্ট হয়তো স্টেপটোকক্কাসের ইনফেকশন ছিল। ঠিক আছে, তার মানে এই বলে পরে। তার মানে জোন্স ক্রাইটেরিয়াটা আমরা একটু জানবো। মানে তার মানে কি, এখানে মলিকুলার মিমিক্রি হয়। মলিকুলার মিমিক্রি আমি যে মেকানিজমটা বললাম, সেখানে এখানে আছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এটা হ্যাঁ, অটোইমিউন ডিজিজগুলো ইউজুয়ালি টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের মধ্যে পড়ে। অটোইমিউন একটা ডিজিজ, এটা মলিকুলার মিমিক্রি। আচ্ছা, এরপরে আসো আমরা, এরা প্যানকার্ডিটিস করবে। প্যান মানে সব লেয়ার, মানে কার্ডিটিস করবে হার্টের সব লেয়ারে, মানে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম সবগুলাকে। আচ্ছা, অ্যাসকপ বডি কি জিনিস? অ্যাসকপ বডি বা অ্যাসকপ বডি, এটা মানে হচ্ছে যে এরা স্মল ইনফ্লামেটরি একটা নোডিউল যেটা হার্টে পাওয়া যায়। এই অ্যাসকপ নোডিউলের মধ্যে কিছু জিনিস থাকে, যেমন টি লিম্ফোসাইট থাকে, টি লিম্ফোসাইট, তারপরে প্লাজমা সেল থাকে, তারপর হচ্ছে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের আরেকটা নাম আছে, অ্যানিটস
অ্যানিসকোসেল। হ্যাঁ, বানানটা একটু ডিফিকাল্ট, মনে রাখবা অ্যানিসকোসেলস। এবং এটা হচ্ছে তার মানে কি থাকতেছে, টি লিম্ফোসাইট, প্লাজমা সেল, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ বা যার আরেক নাম অ্যানিসকোসেলস, এবং ফাইব্রিনয়েড নেক্রোসিস থাকে সেন্টারে একটা ফাইব্রিনয়েড নেক্রোসিস থাকে। তার মানে দেখো এখানে আলটিমেটলি এই যে অ্যাসকপ বডির কম্পোনেন্টসগুলো সেগুলো আমরা একটু জানলাম। এবং এরা হচ্ছে আর মাল্টি নিউক্লিয়েটেড হইলে মানে অ্যাসকপ সেলস বা অ্যাসকপ জায়েন্ট সেলও আমরা বলতে পারি। আর তার মানে যদি বলা হয় রিউমেটিক ফিভারের ক্যারেক্টারিস্টিক মাইক্রোস্কোপিক লেশন কি, মাইক্রোস্কোপিক কি পাওয়া যাবে, অ্যাসকপ বডি পাওয়া যাবে, অ্যাসকপ বডি পাওয়া যাবে। এটা এবং অ্যাসকপ বডি কি দিয়ে তৈরি সেটা আমি অলরেডি বলছি। অ্যানেসকোসেল যেটা, এটা অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজকে আমরা বলি। মানে এটা আমরা জানলাম। এবং এটাকে ক্যাটারপিলার সেলও বলা হয়, বুঝছো, ক্যাটারপিলার সেলও বলা হয়। কেন? কারণ এটা নিউক্লিয়াস একটা লং ওয়েভি মানে সেন্ট্রাল রিবন অফ ক্রোমাটিন থাকে, এবং যেটা দেখতে ক্যাটারপিলারের মতো, এই জন্য ক্যাটারপিলার সেল বলা হয়। কি বানানটা কি, ক্যাটার পিলার, ক্যাটারপিলার সেলও বলা হয় অ্যানিসকোসেলকে। আচ্ছা, তার মানে আমরা যদি মরফোলজির কথা চিন্তা করি, আমরা ম্যাক্রোস্কোপিক্যালি মানে অ্যান্ডোকার্ডিয়ামে ভালভ ইনফ্লামেশন বা স্টাইল ভ্যাজিটেশন পাইতে পারি। তারপরে হুইচ ভালভ কমনলি এফেক্টেড হয়, মাইটাল ভালভ, সেকেন্ড মোস্ট কমনলি আউটিক ভালভ। মায়োকার্ডিয়ামে অ্যাসকোপ বডি, আনেসকোসেল, মানে আনেসকোসেল। তারপর পেরিকার্ডিয়াম আমরা ফাইব্রিনয়েড পেরিকার্ডাইটিস হবে, এবং আলটিমেটলি আমরা রাফ এবং শ্যাগি একটা সার্ফেস পাইতে পারি। জোন্স ক্রাইটেরিয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবকিউটেনিয়াস নুডলস আমরা দেখতে হবে, এবং নুডলসগুলো পেইনলেস থাকে। ইরেথিমা মার্জিটা মানে একটা রিং শেপ স্কিন র্যাশ। সিন্ডেনহাম কোরিয়া মানে একটি ইনভলেন্টারি জার্কি মুভমেন্ট। আচ্ছা, এবং তার মানে জোন্স ক্রাইটেরিয়াটা আমাদের একটু মনে রাখতে হবে। সো কীভাবে মনে রাখতে পারি, একটা হার্ট, ও মানে একটা হার্ট, ঠিক আছে, NES, তাহলে যেতে হচ্ছে জয়েন্টস এফেক্ট করবে, হার্ট মানে কার্ডাইটিস, তারপরে এন মানে হচ্ছে নোডিউলস করবে, ই মানে ইরাইথিমা মার্জিয়ান্টাম করবে, এস মানে সিন্ডেনহামস কোরিয়া করবে। তার মানে এইভাবে তুমি মনে রাখতে পারো। মাইনর ক্রাইটের মধ্যে ফিভার, আর্থ্রালজিয়া, রেইজ TSR। আর মনে রাখবা ইসিজি করলে আমরা এই পেশেন্টের, রিউমেটিক ফিভার পেশেন্টের পিআর ইন্টারভাল নর্মালি পিআর ইন্টারভাল যতটুকু থাকার কথা তার থেকে বেশি, মানে প্রোলংড পিআর ইন্টারভাল থাকবে। প্রোলংড পিআর ইন্টারভাল, এই কথাটা জাস্ট মনে রাখো, প্রোলংড। এবং পাশাপাশি আমাদের স্টেপ্টোকক্কাল ইনফেকশন, মানে প্রিভিয়াস স্টেপ্টোকক্কাল ইনফেকশন ছিল সেটার একটা এভিডেন্স, অর্থাৎ এসো টাইটারটা বেশি থাকবে। কোনিক রিউমেটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা যদি বলি যে তাহলে মানে কোনিক রিউমেটিক মাইটাল স্টেনোসিস যদি হয়, মানে রিউমেটিক হার্ট ডিজিজ হয়েছে ধরো, এবং এটা কোনিক কন্ডিশন ধরে আছে, তাহলে ফিশ মাউথ একটা অ্যাপিয়ারেন্স আমরা এখানে পাইতে পারি, বা এটাকে বাটন হোল ডিফর্মিটিও বলা হয় মাইটাল স্টেনোসিসের কারণে, ঠিক আছে। হাউএভার, এবং যাদের হচ্ছে তোমার কোনিক ভালভ ড্যামেজ থাকে তাদের হার্ট ফেলিওর, অ্যাট্রিয়াল ডাইলেটেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তারপরে ইম্বোলিজম হওয়া, ওই ভেজিটেশনগুলো সরে গিয়ে, বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হওয়া, এই জিনিসগুলো হইতে পারে। তো রিউমেটিক ফিভার আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এই জিনিসগুলো নিয়ে তো আমরা মোটামুটি আলোচনা করে তো ফেলছি। আর তেমন কিছু এখানে তেমন নাই, বাকি জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা। আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস নিয়ে অনেক কথা বলছি মোটামুটি। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে কী কী অর্গানিজম ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হইতে পারে, আমাদের হাসেক গ্রুপটি একটু মনে রাখবা। এটা অনেক সময় স্যারা শুনতে চায়, হাসেক গ্রুপ মানে কি, মানে প্রত্যেকটার ফার্স্ট লেটার দিয়ে, যে হিমোফাইলাস, অ্যাক্টিনোব্যাসিলাস, কার্ডিওব্যাকটেরিয়াম, ইকাইনেলা, কিনজেলা। সো এই ব্যাকটেরিয়াগুলো দিয়ে হয়। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস অ্যাকিউট হতে পারে, সাব অ্যাকিউট হতে পারে। অ্যাকিউট আর সাব অ্যাকিউটের মধ্যে পার্থক্য জানতে হবে। যদি 6x এর কম হয় তাহলে অ্যাকিউট, আর যদি 6x এর বেশি হয় সাব অ্যাকিউট। আর এটা স্টেপোকাস ভিডেন্স, এটা অরিয়াস দিয়ে হয়। এটা হাইলি ডেঞ্জারাস, বা এটা অ্যাগ্রেসিভ বেশি, এটা কম অ্যাগ্রেসিভ। মোটামুটি এতটুকু এখান থেকে। কার্ডিওমায়োপ্যাথি নিয়ে কিছু কথা এখানে আছে। কার্ডিওমায়োপ্যাথি অতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য, বাট কার্ডিওমায়োপ্যাথি সাডেন কার্ডিয়াক ডেথ করতে পারে। এটা মানে হচ্ছে হার্টের মাসেলগুলা মায়োকার্ডিয়াল অ্যাবনর্মালিটি তো থাকে, এবং এখানে স্টিফ হয়ে যায়, ডাইলেটেশন থাকে। এটা নিয়ে একটু যা আছে পড়তে পারো। পেরিকার্ডাইটিস নিয়ে একটু পড়তে পারো। কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস মানে হচ্ছে কি জিনিস সেটাও একটু দেখা যাইতে পারে। হার্টের টিউমারের কথা বললে মেইনলি মায়োমা না মিক্সোমাটাই জাস্ট এখান থেকে মনে রাখতে হবে। দ্যাটস অল অ্যাকচুয়ালি। আর তেমন কিছু এখানে দরকার নাই। পেরিকার্ডাইটিসের কারণ কি হইতে পারে, ভাইরাস, ব্যাকটেরিয়া, টিউবারকুলোসিস, এগুলো তো হইতে পারে। ইভেন তা বাদে রিউমেটিক ফিভার, সিস্টেমিক লুপাস এরিথ্রোম্যাটোসাস, এগুলোও হইতে পারে। এবং মায়োকার্ডিয়াল ইনফাকশন, ইউরেমিক পেরিকার্ডাইটিস একটা কথা আছে। ইউরেমিক পেরিকার্ডাইটিসে পেরিকার্ডিয়াল ইফিউশন হইতে পারে। তার মানে কি, ইউরেমিক পেরিকার্ডাইটিস দেখো, ইউরিমিয়া কোন কোন ক্ষেত্রে থাকে, যাদের কোনিক কিডনি ডিজিজ থাকে ওদের কিন্তু ইউরেমিক পেরিকার্ডাইটিস হইতে পারে। সো যদি আমরা বলি ইউরেমিক পেরিকার্ডাইটিস হয় কোনো একটা কিডনি ডিজিজ ধরো, তাদের কিন্তু ইভেন ডায়ালাইসিস লাগে। তার মানে কি, ইউরেমিক পেরিকার্ডাইটিস যখন সিকিডির পেশেন্টদের হচ্ছে সেটা ডেঞ্জারাস। আচ্ছা, তা বাদে হচ্ছে গিয়ে আমরা কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস আছে এখানে। আচ্ছা, কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস নিয়ে আমি একটু কথা বলি, এটা বলে শেষ করি আর কি, কারণ
পেরিকার্ডিটিস আসলে যখন একটা টপিক আমি ধরি সেই টপিক নিয়ে একটু ডিটেলসে না বললে ভালো লাগে না, বাট পরে আবার মনে পড়ে যাচ্ছে আমি যদি ডিটেলসে বলতে যাই অনেক ডিটেলসে তাহলে তো ভিডিও বড় হয়ে যাবে, প্রলং হয়ে যাবে। তো তখন আবার একটু পজ করি। বাট সময় থাকলে বা ভিডিওগুলো যদি অনেক বড় করার সুযোগ হইতো তাহলে হয়তো আমি বলতাম, কিন্তু আসলে বড় করলে তোমাদের জন্যই ডিফিকাল্ট হয়। তোমরা এই ভিডিওগুলো কি করতে পারবে জানো, মানে পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য ইউজ করতে পারবা। সো এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো নর্মাল পেরিকার্ডিয়াম একটা সফট প্লাস্টিক ব্যাগের মানে সফট একটা প্লাস্টিক ব্যাগ একটা বেলুনের বাইরে, এরকম একটা বিষয় যে এবং ধরো এই পেরিকার্ডিয়ামটা একটা বেলুনের বাইরের যে ব্যাগ ওইটার মতো, প্লাস্টিক ব্যাগের মতো, ফলে যাতে বেলুন যেটা বা হার্ট যেটা এটা নর্মালি ইজিলি এক্সপান্ড করতে পারে। বাট এই ব্যাগটা যদি হার্ড হয়ে যায় একটা মেটাল বক্সের মতো, তাহলে বেলুন বা হার্টটাকে ঠিক করে পাম্প করতে পারবে? পারবে না। এজন্য হার্ট নর্মালি ফিল হইতে পারে না ঠিক করে এনাফ ব্লাড দিয়ে। এটা মেনলি কোনিক ইনফ্লামেশনের কারণে পেরিকার্ডিয়ামে হইতে পারে, বা যাদের টিবি থাকে, যাদের প্রিভিয়াস কার্ডিয়াক সার্জারি, রেডিওথেরাপি, ব্যাকটেরিয়াল পেরিকার্ডিটিস হয় তাদের ক্ষেত্রে হইতে পারে। এবং এটার ফলে পার্সনের ব্রেথলেসনেস, ফ্যাটিক, লেগ সুয়েলিং, অ্যাবডোমিনাল প্রবলেম এগুলো তো হইতে পারে। এবং সাইন হিসেবে রেইজ জেভিপি, পেরিফেরাল এডিমা, হেপাটোমেগালি, কুসমাউল সাইন, মানে এরকম হইতে পারে। বা পেরিকার্ডিয়াল নক নামে একটা টার্ম আছে। এবং এই পেশেন্টের কি হইতে পারে জানো, এই পেশেন্টের হচ্ছে রাইট সাইডেড মানে হার্ট ফেলিওর হওয়া থেকে শুরু করে অ্যাসাইটিস, লিভার কনজেশন বা এক্সারসাইজ ইনটলারেন্স এবং বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। আলটিমেটলি ডেফিনিট ট্রিটমেন্ট সার্জারি। তা বাদে আচ্ছা সার্জারি, বাট তা বাদে হচ্ছে আমরা বলি যে এবং এটার সার্জারি নাম হচ্ছে পেরিকার্ডিয়েক্টমি, যে ডিজিজ যে পেরিকার্ডিয়াম ওইটাকে আমরা রিমুভ করে দিব। তারপরে আমরা ডায়োটিক্স ইউজ করতে তো পারি কিছু ক্ষেত্রে। আর এখানে আরেকটা টার্ম আছে দেখো, কনকার্সিও কর্ডিস। এটা বলতে মানে কনক্রেসিও কর্ডিস এটা বলতে কি বোঝায়, এটা মানে হচ্ছে যে অ্যাডহেসিভ পেরিকার্ডাইটিস। মানে ভিসেরাল যে পেরিকার্ডিয়াম থাকে, জানো তো পেরিকার্ডিয়াম ভিসেরাল প্যারিটাল পেরিকার্ডিয়াম থাকে। ভিসেরাল পেরিকার্ডিয়াম প্যারিটাল পেরিকার্ডিয়ামের সাথে অনেক মানে লেগে আছে, ফলে দুইটা লেয়ার অফ পেরিকার্ডিয়াম পার্মানেন্টলি স্ট্যাক হয়ে গেছে। এটা মেইনলি পেরিকার্ডাইটিস যখন হয় সেটাতে ফাইব্রিন ডিপোজিট হয়ে দুইটা পেরিকার্ডিয়াল এভাবে লেগে যাইতে পারে, এটাকে আমরা কনক্রেসিও কর্ডিস বলি। এবং এটা টিউবারকুলার পেরিকার্ডাইটিস, তারপর রিউমেটিক পেরিকার্ডাইটিস বা পুরুলেন পেরিকার্ডাইটিস এক্ষেত্রে হইতে পারে। তো এই সকল ক্ষেত্রে পেশেন্ট ব্রেথলেসনেস, ফ্যাটিক, জেবিপি, রেজ জেবিপি, প্যাডাল এডিমা, হেপাটোমেগালি ওইগুলো নিয়েই প্রেজেন্ট করতে পারে।